ওয়েলকাম সবাইকে কেরিয়ার দিশারি একাডেমির ইউটিউব চ্যানেলে। আজকের এমসিকিউ প্র্যাকটিস ক্লাসে তাহলে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যেটা প্ল্যান্ট ফিজিওলজি পার্ট থেকে উদ্ভিদের পরিবহন বা ট্রান্সপোর্ট ইন প্ল্যান্ট, এই চ্যাপ্টারের এমসিকিউ গুলো নিয়ে ডিটেলসে আলোচনা করব। তার সাথে যা রিলেটেড থিওরি পার্টের কনসেপ্ট গুলো আছে সেগুলোকেও খুব ভালোভাবে আলোচনা করব, যাতে সহজেই তোমরা এই ভিডিওটার মাধ্যমে এক্সামের আগে কনসাইজ ওয়েতে রিভিশন করে নিতে পারো। এই চ্যাপ্টারের এমসিকিউ গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তার জন্য আমাদের এমসিকিউর সাথে সাথে যে রিলেটেড টপিকের কনসেপ্ট গুলো বেসিক থেকে খুব ভালোভাবে বুঝতে হবে। তাহলে আমরা দেখে নিই আগের কয়েক বছর কিরকম কোশ্চেন এসছে এই চ্যাপ্টার থেকে। তাহলে 2024 সালে লাস্ট বছর যে পরীক্ষা হয়েছে সেখানেও কিন্তু এই চ্যাপ্টার থেকে ক্যাটাগরি ওয়ানে একটা কোশ্চেন এসছে। সেম ভাবে 2021-এও কোশ্চেন এসছে, 2019 সালেও কোশ্চেন এসছে। তাহলে এই চ্যাপ্টারটার ওয়েটেজ কিন্তু অনেক বেশি অন্যান্য চ্যাপ্টার গুলোর চেয়ে। তাহলে উদ্ভিদের যে প্ল্যান্ট ফিজিওলজি পার্ট থেকে এবছরও কোশ্চেন আসার চান্স আছে। তার জন্য আমরা এই চ্যাপ্টারের এমসিকিউ গুলো নিয়ে ভালোভাবে আলোচনা করে নেবো। তাহলে প্রথমে আমরা স্টার্ট করছি কি ক্যাটাগরি ওয়ানের কোশ্চেন দিয়ে। তাহলে ক্যাটাগরি ওয়ানের প্রথম কোশ্চেনে কি বলেছে যে নিম্নলিখিত কোন হরমোন জলজ চাপের জন্য স্টোমাটার বন্ধকে নিয়ন্ত্রণ করে। তাহলে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে কি, এই যে স্টোমাটা বলছি বা পত্ররন্ধ্র, সেগুলো কি হচ্ছে উদ্ভিদের এই যে পাতার এই জায়গাতে কি থাকে মেনলি। পত্ররন্ধ্রটা কি হচ্ছে উদ্ভিদের পাতার দুটো সাইডেই প্রেজেন্ট থাকে, যে কোনো সারফেসে থাকতে পারে। তাহলে আমরা ধরলাম এখানে উদ্ভিদের কি আছে, এখানে পত্ররন্ধ্রটা আছে। তাহলে এই পত্ররন্ধ্রের মাধ্যমে, পত্ররন্ধ্র যদি ওপেন থাকে তাহলে কি করতে পারবে, উদ্ভিদ যে সালোক সংশ্লেষ প্রক্রিয়া যে অক্সিজেন তৈরি হচ্ছে সেটাকে কি করতে পারছে, এনভায়রনমেন্টে রিলিজ করতে পারছে। সেম ভাবে এনভায়রনমেন্ট থেকে কি করতে পারবে, কার্বন ডাইঅক্সাইড নিতে হবে, যেটা সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য দরকার। তাহলে কার্বন ডাইঅক্সাইডের ইনটেক করতে পারবে, অক্সিজেনকে বাইরে বার করতে পারবে। তাছাড়াও হচ্ছে কি একটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে কি ট্রান্সপিরেশন প্রসেস, বা উদ্ভিদের ক্ষেত্রে যে বাষ্পীভবন হবে, জলটা কি হচ্ছে বাষ্পীভবনের মাধ্যমে যে উদ্ভিদের পাতা থেকে বেরিয়ে যাচ্ছে, এই প্রসেসটা কার মাধ্যমে হবে, এই যে যখনই স্টোমাটা ওপেন হবে তখনই কি হতে পারবে, উদ্ভিদের ট্রান্সপিরেশন হতে পারে। তাহলে এই যে স্টোমাটা কখন ওপেন হবে কখন ক্লোজ হবে এই পুরোটাকে নিয়ন্ত্রণ করছে কি, এই যে বিভিন্ন এখানে আমরা যে হাইড্রোস্ট্যাটিক প্রেসারের একটা জিনিস পড়বো, মেকানিজম আছে তার। এই যে স্টোমাটাকে গার্ড করে থাকছে বা বেষ্টন করে থাকছে কি রক্ষী কোষ বা গার্ড সেল। এই গার্ড সেলের মধ্যে আমাদের উদস্থৈতিক চাপের বা জলজ চাপের পরিবর্তন হবে, যার দ্বারা এটা নিয়ন্ত্রণ হচ্ছে। এই যে পুরো প্রসেসটাকে নিয়ন্ত্রণ করে যে হরমোনটা, তার নাম হচ্ছে কি অ্যাবসিসিক অ্যাসিড, বা এটাকে আমরা বলি কি এবিএ অ্যাবসিসিক অ্যাসিড। তাহলে এটা আমরা ডিটেলসে আবার পড়ছি পরে। তাহলে আমরা এখানে একবার ছবিটা এঁকে নিই। তাহলে এটা যদি হয়, এগুলোকে আমরা বলছি কি গার্ড সেল বা রক্ষী কোষ। তার মাঝখানের যে অংশটা মানে গার্ড সেল, যখন এটা আছে কি স্টোমাটা ওপেন আছে তখন কি হচ্ছে, এই যে দুটো গার্ড সেলের মাঝখানের যে গ্যাপটা তৈরি হচ্ছে তাকেই আমরা বলছি কি স্টোমাটা বা পত্ররন্ধ্র। এরপরে হচ্ছে কি গার্ড সেলকে কাভার করে আবার কিছু সেল থাকে, যেগুলোকে আমরা অ্যাক্সেসরি সেল বলি বা সাবসিডারি সেল বলি। এরপরে কি হবে, যখন কি হচ্ছে এই যে পত্ররন্ধ্র ওপেন হবে তখন কি হবে, উদ্ভিদদের এই যে গার্ড সেল গুলো আছে সেই গার্ড সেলের মধ্যে কি হবে, বাইরের থেকে কি যাবে, K+ যাবে। তাহলে মেনলি আমরা যদি একটা জায়গা পড়ি, এটাকে যদি আমরা বড় করে পড়ি, তাহলে কি দেখা যায় যে এই যে গার্ড সেলের মেমব্রেনে H+ আয়ন পাম্প থাকে, H+ আয়ন চ্যানেলস বা পাম্প। H+ আয়ন চ্যানেলস গুলো কি করে, যখনই হচ্ছে কি যে উদ্ভিদের ক্ষেত্রে স্টোমাটা ওপেন করতে হবে তখন কি করবে, H+ গুলো গার্ড সেল থেকে বাইরে যাবে। তাহলে এখানে কি হবে, একটা ক্যাটায়ন ডেফিসিয়েন্ট তৈরি হচ্ছে। H+টা হচ্ছে কি একটা ক্যাটায়ন, তাহলে পজিটিভ আয়ন ডেফিসিয়েন্ট হচ্ছে। যখনই হচ্ছে কি H+ গুলো বাইরে যাচ্ছে তখন কি হবে, এই যে অ্যাক্সেসরি সেল বা সাবসিডারি সেল, তার সাইটোপ্লাজম থেকে কি যাবে, সারাউন্ডিংস থেকে K+ তখন গার্ড সেলের মধ্যে প্রবেশ করছে, K+ আয়ন গেল। আর তার সাথে সাথে কি হবে, K+ এর সাথে সাথে ক্লোরাইড আয়ন আর ম্যালেট আয়ন, এগুলোরও কি হবে ট্রান্সপোর্ট হবে, ম্যালেট টু মাইনাস। তাহলে এই যে আয়নগুলো কি হয় ট্রান্সফার, এটাকেই বলা হচ্ছে কি K+ ম্যালেট থিওরি, K+ ম্যালেট থিওরি। তাহলে এর ফলে কি হবে, যখন হচ্ছে কি H+, তাহলে স্টোমাটা ওপেনের সময় কি দেখবো আমরা, H+ গার্ড সেল থেকে বাইরে যাচ্ছে, K+ সারাউন্ডিংস থেকে কি হবে, K+, তার সাথে হচ্ছে ক্লোরাইড আয়ন আর ম্যালেট আয়ন, সেগুলো কি থাকছে গার্ড সেলের মধ্যে যাচ্ছে। এর ফলে কি হবে, এখানে যে আয়ন কনসেন্ট্রেশনটা বেড়ে গেল, এখানে আয়নের কনসেন্ট্রেশন কি হচ্ছে বেশি হচ্ছে।
তাহলে এটা ধরলাম আমরা, এখানের মধ্যে গার্ড সেলের মধ্যে বিভিন্ন আয়নগুলো চলে এলো। এরপরে কি হচ্ছে, আমরা একটা জিনিস জানি কি, যে অসমোসিসের প্রক্রিয়াটা যদি আমরা একবার বুঝি, তাহলে অসমোসিসে কি হয়, এখানে ধরলাম আয়ন কনসেন্ট্রেশন 5টা আছে, টোটাল আয়নের মলিকুল, আয়নের সংখ্যা হচ্ছে কি 5টা, এখানে সেটা হচ্ছে কি অনেক বেশি পরিমাণে আয়ন আছে। তখন কি হয়, তাহলে এখানটাতে নির্দিষ্ট পরিমাণে ধরলাম ওয়াটার আছে। তাহলে এই জায়গাতে কি হবে, যেখান থেকে এটা একটা হচ্ছে কি সেমি পারমিয়েবল মেমব্রেন, এসপিএম। এই সেমি পারমিয়েবল মেমব্রেনের থ্রুতে আমরা কি হয় জানি, যে যেখান থেকে সলিউটের পরিমাণটা কম আছে, সলিউট এখানে কম আছে, এখানে কি আছে সলিউটের পরিমাণ বেশি আছে, তাহলে আলটিমেটলি ওয়াটারটা কোন দিক থেকে কোন দিকে যাবে, ওয়াটারের যে ট্রান্সপোর্টটা কোথা থেকে হবে, ওয়াটার লোকেট হবে অসমোসিস প্রক্রিয়ায় এই দিক থেকে এই দিকে যাবে, যেখানে সলিউটের পরিমাণটা কম সেখান থেকে সলিউট পরিমাণটা বেশি, সেখানে কি হয় ওয়াটারের ট্রান্সপোর্ট হয়। তাহলে এখানেও সেম মেকানিজম কাজ করবে, সেম অসমোসিসের মেকানিজম কাজে লাগবে। তাহলে এখানে কি হচ্ছে, এখানে আমাদের যে ওয়াটার পোটেনশিয়াল আর একটা সলিউট পোটেনশিয়াল, এই দুটো জিনিস জানতে হবে, যেটাকে বলি সাই ডাব্লিউ আর সাই এস। এই সাই ডাব্লিউ কাকে বলছি, পিওর ওয়াটারের ক্ষেত্রে যদি আমরা বলি, সাই ডাব্লিউ মানে হচ্ছে কি ওয়াটার পোটেনশিয়াল। ওয়াটার পোটেনশিয়াল কাকে বলা হবে, মানে কি এই সলিউশনের মধ্যে একটা, এখানে ধরলাম বিকারের মধ্যে শুধুই জল আছে, পিওর ওয়াটার আছে, মানে কি ফ্রি মুভেবল, সব থেকে বেশি স্বাধীনভাবে বিচরণ করতে পারবে ওয়াটার মলিকুল এখানে বেশি আছে। যত পরিমাণে ফ্রি ওয়াটার মলিকুল, ফ্রি H2 যত পরিমাণে থাকবে তত হচ্ছে কি তার ওয়াটার পোটেনশিয়াল বেশি। তাহলে এখানে কি আছে, কোনো পরিমাণ সলিউট এটার মধ্যে মিশে নেই, তাহলে এটার ওয়াটার পোটেনশিয়াল সব থেকে বেশি। তাহলে পিওর ওয়াটারের যদি আমরা বলি, পিওর ওয়াটার হয় যদি এটা, তাহলে সেটা হচ্ছে ম্যাক্সিমাম, আর ম্যাক্সিমামের ভ্যালুটা হচ্ছে কত, 0। তাহলে এই জিনিসটা মনে রাখতে হবে, পিওর ওয়াটারের মধ্যে সব থেকে বেশি পরিমাণে ম্যাক্সিমাম আছে ওয়াটার পোটেনশিয়াল, সেখানে হচ্ছে কি সেটা 0 ভ্যালুটা। এরপরে আমরা এই পিওর ওয়াটারের মধ্যে সলিউট অ্যাড করা শুরু করলাম। এখানে প্রথমে আমরা এই যে 5টা সলিউট আছে, 5টা সলিউটের মলিকুল অ্যাড করলাম। এরপরে কি হলো, যত আমরা অ্যাড করছি এটার মধ্যে সলিউট কি হতে থাকবে, এই যে ওয়াটার পোটেনশিয়ালটা এখানে কি হচ্ছে, যখনই সলিউট অ্যাড করবো ফ্রি ওয়াটার মলিকুলের সংখ্যা কি হতে থাকবে, কমতে থাকবে। তার মানে কি হবে, এটা তত নেগেটিভের দিকে যেতে থাকবে। যত সলিউট এখানে অ্যাড করব তত কি হবে, এখানে তারপরে আমরা আবার কি করেছি, এখানে অনেক পরিমাণে যখন সলিউট দিয়ে দিয়েছি তখন এটা আরো নেগেটিভের দিকে যাচ্ছে, আরো নেগেটিভ হবে। তার মানে কি যত সলিউট অ্যাড করবো তত ওয়াটার পোটেনশিয়াল কি হতে থাকবে, ডিক্রিজ হতে থাকবে। মানে 0 ম্যাক্সিমাম ছিল, 0 থেকে আলটিমেটলি আস্তে আস্তে কি হতে থাকবে, নেগেটিভের দিকে যেতে থাকবে। আর সলিউট পোটেনশিয়াল কোনটা, তাহলে সলিউট পোটেনশিয়াল হচ্ছে মানে কি, এই যে ওয়াটারটা, বা এটা হচ্ছে কি যখনই আমরা তার মধ্যে সলিউট অ্যাড করেছি তখন তো সেটা আর পিওর ওয়াটার থাকছে না, সেটা কি হয়ে যাচ্ছে সলিউশন। তাহলে এই সলিউশনের মধ্যে ম্যাক্সিমাম মানে সলিউট নেওয়ার ক্ষমতাকে আমরা বলছি কি সলিউট পোটেনশিয়াল। তাহলে সিম্পলি মনে রাখতে হবে কি, কতটা পরিমাণে এই যে সলিউশনটা আছে, পিওর ওয়াটার কি হচ্ছে ম্যাক্সিমাম পরিমাণে আমাদের সলিউট নিতে পারবে যদি পিওর ওয়াটার। এরপর আমরা সলিউশন বানাতে থাকছি, ধরলাম 1 গ্লাস জল নিলাম, সেই জলের মধ্যে কিছু ছিল না, তখন কি ছিল, তার ওয়াটার পোটেনশিয়াল 0 ছিল, ম্যাক্সিমাম ছিল। এরপরে আমরা সেটার মধ্যে 1 চামচ নুন অ্যাড করে দিলাম, তাহলে 1 চামচ নুন অ্যাড করার পরে কি হলো, সেখানে যে ওয়াটার পোটেনশিয়ালটা আস্তে আস্তে কমলো, কারণ ওখানে NaCl এর পার্টিকেল গেছে। এরপরে কি হবে, তাহলে তখন কি হচ্ছে, সলিউট পোটেনশিয়াল মানে কি, ওই যে সলিউশনটা তৈরি হলো পিওর ওয়াটারে ছিল কি ও সব থেকে বেশি পরিমাণে নুন নিতে পারতো, এরপরে কিছুটা পরিমাণে আমরা 1 চামচ অ্যাড করেছি। এরপরে কি হচ্ছে, আমরা আরো 2 চামচ অ্যাড করে দিলাম, তখন কি হচ্ছে, এই সলিউট পোটেনশিয়ালটা আরো নেগেটিভের দিকে যাবে। যত আমরা সলিউট অ্যাড করব তত কি হচ্ছে, ওয়াটার পোটেনশিয়ালও কমছে, আর কি হচ্ছে, যেটা হচ্ছে আমাদের সলিউট পোটেনশিয়াল সেটা তত নেগেটিভ হচ্ছে, মানে বলতে হবে সলিউট পোটেনশিয়ালটা তত নেগেটিভের দিকে যাবে। তাহলে এখান থেকে কি জিনিস মনে রাখতে হবে, শুধুমাত্র যে ওয়াটার ট্রান্সলোকেট কোথা থেকে কোথায় হচ্ছে, যেখানে আমাদের কি ছিল কম পরিমাণে সলিউট ছিল সেখান থেকে বেশি পরিমাণ, তাহলে ওয়াটার মলিকুল গুলো কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, এদিক থেকে এদিকে যাচ্ছে। এরপরে সেম জিনিসটা আমরা গার্ড সেলের ক্ষেত্রে কি দেখবো, গার্ড সেলে এখানে যখন আয়ন কনসেন্ট্রেশন বেড়ে গেল, কি কি গেছে, পটাশিয়াম গেছে, ক্লোরাইড গেছে, ম্যালেট গেছে, এত কিছু আয়ন, মানে আমরা এই জায়গাটা ধরে নিলাম, এটা হচ্ছে কি গার্ড সেলের ভেতরটা। তাহলে এখানে এতগুলো আয়ন যখন আছে তখন কি হবে, এই যে বাইরে সারাউন্ডিং মানে হচ্ছে কি এই যে অ্যাক্সেসরি সেল বলছি, সেখানে কি তুলনামূলকভাবে সলিউটের পরিমাণটা, সলিউট বলতে কি এখানে এই আয়নগুলোকে বলছি, সে আয়ন পরিমাণটা কম আছে, তখন কি হবে সারাউন্ডিং থেকে ওয়াটারটা কোথায় চলে যাবে, মানে এই জায়গা থেকে ওয়াটারটা কোথায় ট্রান্সপোর্ট হবে,
এই জায়গা থেকে ওয়াটারটা মানে সারাউন্ডিং সেল থেকে সেটা কোথায় আসবে, গার্ড সেলের মধ্যে। যেহেতু এখানে আয়ন কনসেন্ট্রেশন বেড়ে গেছে তার জন্য এটা কি হচ্ছে, এখানে সেল মেমব্রেন আছে, তাহলে সেল মেমব্রেনটাও কি একটা সেমি পারমিয়েবল মেমব্রেনের মতো কাজ করে, তখন সারাউন্ডিং সেল থেকে কি হবে, ওয়াটারটা এখানে আসবে। এলো, এরপরে ওয়াটারটা আসার পরে কি হবে, এখানে ফ্ল্যাসিড হয়ে যাবে। এই যে মেমব্রেনটা আমরা একটা পেজ আছে। হুম, তাহলে আমরা এখানে দুটো জিনিস পড়বো, একটা কখন স্টোমাটা ক্লোজ হলে কি হচ্ছে, স্টোমাটা ওপেন হওয়ার সময় কি হচ্ছে। তাহলে আমরা দেখলাম অলরেডি যখন স্টোমাটা এই অবস্থায় আছে তখন এখানে কি আছে, প্রচুর পরিমাণে ওয়াটার চলে এসছে, তার সাথে বিভিন্ন আয়নগুলো আছে, কে প্লাস ম্যালেট এগুলো আছে, ওয়াটারের পরিমাণটা বেড়েছে, তাহলে গার্ড সেলটা কি হচ্ছে, ফ্ল্যাসিড হয়। ফ্ল্যাসিড হওয়া মানে কি, সরি, এটা হচ্ছে কি টার্বিড হয়, টার্জিডিটিটা বাড়বে। তার মানে কি এই সেলগুলো কি হচ্ছে, এখানে তার যে মাইক্রোফাইব্রিলস গুলো মনে রাখতে হবে কি, এরকম সেন্টার থেকে রেডিয়ালি প্রেজেন্ট থাকে। তাহলে এটা ধরলাম আমরা যদি একটা কিশমিশের দানা ভাবি, তাহলে এটার মধ্যে যখন জল যাচ্ছে, কিশমিশটাকে যদি আমরা জলে চুবিয়ে রাখি তাহলে কি হবে, সেটা যখন ফুলে যায় তখন সেই জিনিসটা মনে রাখতে হবে যে এই জিনিসটা এরকম নর্মালি ছিল গার্ড সেলটা, যখন এটার মধ্যে ওয়াটার গেল সেটা কি হবে, ফুলে গিয়ে এই রকম মিডিল থেকে এইরকম ভাবে মাঝখানটা কি হচ্ছে, এইদিকে যেহেতু মাইক্রোফাইব্রিলস গুলো এইভাবে অ্যারেঞ্জ আছে তার জন্য এইদিকে একটা টেনশন কাজ করছে। তাহলে যখনই এই সেলটাকে ফুলে যাচ্ছে, যেহেতু সেলের মধ্যে কি আসছে, ওয়াটার আসছে, তখন এই জিনিসটাকে আমরা বলছি কি টার্জিড। এই সেলটা কি হয়ে যাচ্ছে, টার্জিড হয়ে যাচ্ছে, সেলটার মধ্যে টার্জিডিটিটা বাড়ছে। তার জন্য কি হবে, তখন মাঝখানে এই যে জায়গাটা তৈরি হচ্ছে সেটাকে বলছি আমরা স্টোমাটা ওপেন হচ্ছে। তাহলে স্টোমাটা ওপেন হওয়ার সময় আমরা কি কি মেকানিজম দেখলাম, এই জিনিসগুলো মনে রাখতে হবে। তাহলে স্টোমাটা ওপেন হচ্ছে মানে কি, এখানে আমাদের পটাশিয়াম আর ম্যালেট গেছে, তার ফলে হচ্ছে কি এখানে আয়ন কনসেন্ট্রেশন বেড়েছে। আয়ন কনসেন্ট্রেশন বাড়া মানে কি, সারাউন্ডিংস থেকে সে কি নেবে, H2O কে নিচ্ছে, ওয়াটারকে নিচ্ছে। ওয়াটার নেওয়া মানে কি, সেলটা এই যে গার্ড সেলগুলো কি হচ্ছে, সিম্পল কথায় মনে রাখতে হবে, আমরা কিসমিসকে যেমন জলে ডোবালে যে কাজটা হয় সেম ভাবে এখানে কি থাকছে, এখানে যেহেতু সেল মেমব্রেন একটা হচ্ছে কি সেমি পারভিয়াল মেমব্রেনের ভিতরে কাজ করছে, তাহলে সেম কি হবে, এই অসমোসিসের প্রক্রিয়া হবে। তার জন্য সারাউন্ডিং যেখানে আয়ন কনসেন্ট্রেশন কম ছিল সেখান থেকে ওয়াটারটা কি হবে, এই গার্ড সেলের মধ্যে আসছে। তার ফলে কি হচ্ছে, গার্ড সেলটা এইভাবে, যেহেতু এই স্ট্রাকচারটা গার্ড সেলের মনে রাখতে হবে কি, তার যে মাইক্রোফাইব্রিলস গুলো এইভাবে অ্যারেঞ্জ থাকে, তাহলে সেলটা যখন ফুলে উঠবে তখন কি হচ্ছে, এই জায়গাতে একটা টেনশন কাজ করছে, এইদিকে মাইক্রোফাইব্রিলস গুলো এইভাবে কি থাকছে, তাকে এইভাবে টেনে রাখছে। তার জন্য এই সেলগুলো এইরকম একটা, কিরকম বলবো, এটা একটা সেই বীজের মতো, বাদামের যেরকম বীজ হয় সেরকম, রমা কলাই আমরা যেটা জানি সেই রকম কি হচ্ছে, একটা স্ট্রাকচার নিচ্ছে। তার ফলে কি হচ্ছে, মাঝখানে যে জায়গাটা ক্রিয়েট হচ্ছে সেটা হচ্ছে কি স্টোমাটা ওপেন হলো। এরপরে কি হবে, যখন আমাদের কি হচ্ছে, রাত্রিবেলায় কি থাকে, স্টোমাটা ক্লোজ থাকে, যখন ফটোসিনথেসিসের দরকার নেই তখন কি হবে, স্টোমাটা ক্লোজ থাকবে। ক্লোজ হওয়ার সময় কি হবে, তখন সেম প্রক্রিয়াটা আবার কি হবে, এই যে এটা এই অবস্থায় ছিল, স্টোমাটা যখন ওপেন ছিল, স্টোমাটা যখন ওপেন ছিল এই জায়গাতে, এরপরে কি হবে, তখন কি হবে, যখন স্টোমাটা ক্লোজ হতে হবে তখন কি হবে, এখানে এই যে অ্যাবসিসিক অ্যাসিড বললাম, এই অ্যাবসিসিক অ্যাসিডটা এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সে কি করবে, পটাশিয়ামকে বাইরে বার করবে, পটাশিয়াম বাইরে বার করবে, ম্যালেটকে বাইরে বার করবে। তার ফলে কি হচ্ছে, এখানে আয়ন কনসেন্ট্রেশনটা কমে যাচ্ছে, এখানে যতটা পরিমাণে ছিল তার চেয়ে আয়ন কনসেন্ট্রেশন, যেহেতু পটাশিয়াম ম্যালেট এগুলো সারাউন্ডিংসে ট্রান্সফার হয়ে যাচ্ছে, তার ফলে কি হবে, এখানে আয়ন কনসেন্ট্রেশন যখন কমবে তখন কি হবে, রিপিট এটা হবে। তাহলে এখানে আয়নের কনসেন্ট্রেশন কমে, এখানে সারাউন্ডিংসে আয়ন কনসেন্ট্রেশন বেশি, তখন হবে কি, এখানে যদি কম থাকে তখন কি হচ্ছে, সেম ভাবে সবসময় কি হচ্ছে, যেখানে লো সলিউট কনসেন্ট্রেশন আছে সেখান থেকে হাই সলিউট কনসেন্ট্রেশনের দিকে ওয়াটার যাচ্ছে। তাহলে এখানে যখনই আয়ন কনসেন্ট্রেশন কমে গেল তখন ওয়াটারটাও কি হবে সেম ভাবে, ও সারাউন্ডিংসে আবার বেরিয়ে যাবে। ওয়াটারটা বেরিয়ে যাওয়ার ফলে কি হবে, সেলটা যে কন্ডিশনে আসবে সেটাকে বলা হচ্ছে কি ফ্ল্যাসিড, মানে কি তার নর্মাল স্ট্রাকচারে সে ফিরে আসবে। তাহলে গার্ড সেলের নর্মাল কি থাকে, এই রকম থাকে, সেলগুলো এরকম থাকে, তার মাঝখানে কি থাকে না, এই যে স্টোমাটাল যে ওপেনিংটা হচ্ছে, যখন গার্ড সেলগুলো এইভাবে কি হচ্ছে, অসমোসিসের মাধ্যমে যখন জলটা নিজের মধ্যে প্রবেশ করছে, ওয়াটার প্রবেশ করছে, তার ফলে সেটা ফুলে যাচ্ছে, তখন কি হবে, তার স্টোমাটাটা মিডিল পোর্শনটা যে পোর্টটা তৈরি হচ্ছে, স্টোমাটা ওপেন হচ্ছে, নর্মাল কন্ডিশনে থাকছে কি এরকম। তাহলে ফ্ল্যাসিড মানে হচ্ছে তার নর্মাল স্ট্রাকচার। এই দুটো জিনিস মনে রাখতে হবে। টার্বিড মানে কি, যখন সে ওয়াটার নিচ্ছে এবং সেলটা এরকম ভাবে একটা স্ট্রাকচার গঠন করছে তাকে বলা হচ্ছে টার্জিড।
আর যখন নর্মাল তার স্ট্রাকচারে ফিরে যাচ্ছে, এক্সট্রা যে ওয়াটারটা বাইরে থেকে নিয়েছিল অসমোসিসের মাধ্যমে, সেই ওয়াটারটাকে সে যখন বাইরে ফিরিয়ে দিচ্ছে, আয়রন কনসেন্ট্রেশন কমে যাচ্ছে, ওয়াটারটাকে আবার সেম ভাবে অসমোসিস প্রক্রিয়ায় সারাউন্ডিংসে পাঠিয়ে দিচ্ছে, তখন তার যে নর্মাল সেল স্ট্রাকচারে ফিরে যাচ্ছে, সেই কন্ডিশনটাকে বলা হচ্ছে ফ্ল্যাসিড। সেলটাকে বলা হচ্ছে ফ্ল্যাসিড সেল, আর এই কন্ডিশনটাকে বলা হচ্ছে ফ্ল্যাসিডিটি। এটা হলো। তাহলে এই কোশ্চেনটা আশা করছি ক্লিয়ার হয়েছে। নেক্সট কি বলেছে যে হাইড্রাথোডের মাধ্যমে যখন জল এবং অন্যান্য যে খনিজ লবণের সঙ্গে বেরিয়ে আসে তাকে কি বলা হয়? তাহলে এই হাইড্রাথোডটা মেনলি কোথায় প্রেজেন্ট থাকে? তাহলে এটা যদি আমরা একটা পাতা ধরি, তাহলে পাতার হচ্ছে কি এই যে ভেন্স বরাবর থাকে। ভেন্স বরাবর মানে কি এই জায়গাগুলোতে, আর হচ্ছে তার এই যে একদম পাতার টিপে থাকে, এই জায়গাতে কি থাকে? হাইড্রাথোড বা একটা ওপেনিং প্রেজেন্ট থাকে পাতার একদম সাইডের যে কিনারাগুলোতে, যেখানে এই যে ভেন্স গুলো মিশছে। আর হচ্ছে কি টিপ অফ দ্য লিফ, এই জায়গাতে কি থাকে? হাইড্রাথোড প্রেজেন্ট থাকে। এরপরে কি হবে? এটা ধরলাম রুট। তাহলে উদ্ভিদের রুট হেয়ার, রুটের এই বিভিন্ন পার্ট গুলো আছে। এবার রুট থেকে কোথায় যাচ্ছে? স্টেম, স্টেমের মাধ্যমে গেল, দিয়ে আলটিমেটলি কোথায় যাবে? এটা পাতার মধ্যে যাচ্ছে স্টেম থেকে। তাহলে এরপরে এই যে আমরা বলছি নিঃস্রাবণ প্রক্রিয়া, বা এটার উত্তর হবে কি? অপশন ডি হবে নিঃস্রাবণ, বা এটাকে বলা হচ্ছে গাটেশন। তাহলে গাটেশন কখন হবে? গাটেশন মেনলি আমাদের রাত্রিবেলায় হয়। যখন সকালবেলায় ফটোসিনথেসিস হয় তখন কিন্তু গাটেশন দেখা যায় না, এটা হচ্ছে কি রাত্রিবেলায়, নাইটে আর একদম ভোরের দিকে আর্লি মর্নিং এ আমরা দেখতে পাই। তাহলে আর্লি মর্নিং, তাহলে প্রসেসটাকে বলা হয় কি? গাটেশন বা নিঃস্রাবণ। আর এই যে স্ট্রাকচার গুলো পাতার মধ্যে প্রেজেন্ট থাকছে পাতার কিনারাতে, যার মাধ্যমে কি হচ্ছে? এই যে এখানে ওয়াটার মলিকুল গুলো, এখানে ধরলাম কি এই যে গাটেশনের মাধ্যমে কি হয়? এখানে জলকণাগুলো জমা হয়। এই যে স্ট্রাকচারটাকে বলছি আমরা কি? হাইড্রাথোড। তাহলে এই প্রসেসটা কি হবে? রাত্রিবেলায়। এখানে কি আছে? এটা হচ্ছে সয়েল, সয়েলের মধ্যে কি থাকছে? জল আছে। এরপরে কি করছে? উদ্ভিদের মূল কি করবে? এনভায়রনমেন্ট থেকে, মানে সয়েল সারফেস থেকে কি করছে? সয়েলের মধ্যে এখানে ওয়াটার আছে, সেটাকে কি করছে? প্যাসিভ ট্রান্সপোর্টের মাধ্যমে, প্যাসিভলি ডিফিউজের মাধ্যমে। তাহলে প্যাসিভলি ডিফিউশন মানে কি? নর্মালি সেটা কোনো এনার্জি দরকার হয় না। ডিফিউশন প্রক্রিয়াতে কি হবে? জলটা আর অন্যান্য যে মিনারেলস গুলো আছে সেগুলো মূলরোমের মাধ্যমে কোথায় চলে আসছে? মূলের মধ্যে। দিয়ে সেখানে কি হচ্ছে? কিছুটা দূরত্ব পর্যন্ত, এগুলো শুধুমাত্র আমরা এই যে গাটেশন দেখতে পাই যারা হার্বিসিয়াস প্ল্যান্ট, মানে ছোটখাটো যেগুলো প্ল্যান্ট, খুব একদম উঁচু গাছ, লম্বা গাছ, তাদের ক্ষেত্রে কিন্তু গাটেশন দেখা যায় না। তাহলে ঘাসেদের ক্ষেত্রে মেনলি আমরা দেখি যে হার্বস যেগুলো, তাহলে উদাহরণ মনে রাখতে হবে কি? গ্রাস, স্ট্রবেরি, এদের ক্ষেত্রে গ্রাস, স্ট্রবেরি, টমেটো, এই সমস্ত যেগুলো ছোট ছোট ঘাস জাতীয় যে উদ্ভিদগুলো আছে, হার্বেসিয়াস প্ল্যান্ট, তাদের ক্ষেত্রে দেখতে পাই, মানে শর্ট ডিস্টেন্সে যাদেরকে ট্রান্সপোর্ট করতে হবে। তাহলে তারা কি করবে? মাটির থেকে এই মূলরোমের মাধ্যমে সিম্পল ডিফিউশন, যেখানে কোনো এটিপি লাগবে না, যে সিম্পল ডিফিউজ হয়ে ওয়াটার মিনারেলস গুলো কোথায় আসছে? মূলের মধ্যে আসছে। দিয়ে সেখানে যে পরিমাণ ওয়াটারটা আসছে সেটা কি করছে? একটা প্রেসার ক্রিয়েট করে, সেটাকে বলা হচ্ছে কি? রুট প্রেসার, বা মূলের মধ্যে একটা চাপ তৈরি হয়। যখনই কি হচ্ছে? এখানে যে জলটা প্যাসিভ ডিফিউশনের মাধ্যমে এখানে এলো, এরপরে সেটাকে কি করতে হবে? সেই মূলের মধ্যে অনেকটা পরিমাণে যখন ডিফিউজ হয়ে ওয়াটারটা আসছে, সেটা কি করছে? একটা অসমোটিক প্রেসার ক্রিয়েট করে, বা বলতে পারি এই যে পরিমাণ জলটা এখানে প্রবেশ করেছে মূলের মধ্যে, তার একটা নিজস্ব চাপ তৈরি করছে। সেই প্রেসারটা কি করবে? কিছুটা পরিমাণে এই মূল থেকে কোথায় আসবে? জাইলেমের মাধ্যমে সেটাকে কি হতে পারে? শর্ট ডিস্টেন্সে ট্রান্সপোর্ট হতে পারে। তাহলে জল আমরা কি জানি? উদ্ভিদের জাইলেমের মাধ্যমে কি হতে পারে? ট্রান্সপোর্ট হতে পারে। তাহলে এই যে জাইলেমের মাধ্যমে কিছুটা পরিমাণ, সেটা হচ্ছে শুধুমাত্র কিসের জন্য? রুট প্রেসারের জন্য। একটা পুশ বা একটা পজিটিভ প্রেসার কাজ করে এখানে উদ্ভিদের মধ্যে। এই যে প্যাসিভ ডিফিউশনের মাধ্যমে সিম্পলি যেটা ডিফিউজড হয়ে যে পরিমাণ ওয়াটার মিনারেলস গুলো এখানে রুটের মধ্যে জমা হলো, সেটা কি হচ্ছে? রুটের মধ্যে আমরা বিভিন্ন লেয়ার গুলো আছে, এপিডার্মিস থেকে এন্ডোডার্মিস, দিয়ে পেরিসাইকেল হয়ে কোথায় আলটিমেটলি কোথায় আসবে? জাইলেমে। তাহলে রুট জাইলেম থেকে এবারে সেটা স্টেমে যাচ্ছে, স্টেম থেকে কি হবে? লিফে যাবে। দিয়ে সেটা কি হচ্ছে? কি হবে? তখন তো রাত্রিবেলায় কি হচ্ছে? স্টোমাটা ক্লোজ আছে, তাহলে স্টোমাটার মাধ্যমে ট্রান্সপিরেশন হতে পারবে না, স্টোমাটা অলরেডি কি আছে? ক্লোজ আছে রাত্রিবেলায়। তখন কি হবে? উদ্ভিদের এই যে শিরাগুলো, যা ভেন্স বলছি, এই যে টিপের মধ্যে, তখন কি হচ্ছে? সেটা ট্রান্সপোর্ট হয়ে আসছে ওয়াটারটা, এবং এই যে পাতার কিনারাগুলোতে জমা হয়। এটাকেই বলা হচ্ছে কি? নিঃস্রাবণ প্রক্রিয়া বা গাটেশন। তাহলে এটা শুধুমাত্র মনে রাখতে হবে কি? এই যে সিম্পল ডিফিউশনের মাধ্যমে যেটা ওয়াটার ট্রান্সপোর্ট হয়, সেটা রুট প্রেসারের জন্য, রুটের মধ্যে একটা পজিটিভ প্রেসার, এই দিক থেকে প্রেসার ক্রিয়েট হতে, যার জন্য সেটা জাইলেমের মাধ্যমে ট্রান্সপোর্ট হয়ে পাতার মধ্যে যাচ্ছে। এবং এই যে পাতার কিনারে আমরা যদি এরকম ছবি দেখি গাটেশনে, তাহলে দেখতে পাবো কি? পাতার এরকম সাইডে আমরা
দেখতে পাবো, যেটা হচ্ছে কি হাইড্রাথ্রোডের মাধ্যমে এরকম সাইডে জলগুলো থাকে। আর যেটা আমরা বলছি কি আমরা শিশিরের সাথে কিন্তু এটাকে গুলালে হবে না। শিশিরটা কি হবে, পাতার যে কোনো সারফেসে, পাতার ওপরে এখানেও কি থাকতে পারে, শিশিরের কণা থাকতে পারে। সেটা কি হচ্ছে এনভায়রনমেন্টের মধ্যে যে জলীয় বাষ্পগুলো আছে সেগুলো যখন জমা হয় সেটাকে আমরা বলছি কি শিশির। কিন্তু এইটা উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায় মেনলি হচ্ছে যারা হার্বিসিয়াস প্ল্যান্ট বলেছি, শুধুমাত্র শর্ট ডিস্টেন্স কিন্তু এরকম রুট প্রেসারের মাধ্যমে জল ট্রান্সপোর্ট হতে পারে। কিন্তু যারা লম্বা লম্বা উদ্ভিদ টল প্ল্যান্টস তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের পদ্ধতির মাধ্যমে এতটা উদ্ভিদ কিন্তু জাইলেমের মাধ্যমে এই প্রেসারটা এতটাও বেশি না যে এতটা ডিস্টেন্স ট্রান্সপোর্ট করতে পারবে। তার জন্য তাদের ক্ষেত্রে কি হয় যে ট্রান্সপিরেশন পুল তৈরি হয়। এটা আমরা পরে আবার ডিসকাস করছি। তাহলে এই যে আমরা বললাম এটা হচ্ছে কি গার্টেশন মেথড। এরপরে উদ্ভিদের ক্ষেত্রে যারা ধরলাম খুব লম্বা উদ্ভিদ, বড় একটা প্ল্যান্ট আছে, একটা ধরলাম বট গাছ। তাহলে বট গাছের এখানে পাতার মধ্যে যদি আমাদেরকে জল ট্রান্সপোর্ট করতে হয় মূলের থেকে, তাহলে মূল কোথায় আছে, একদম মাটির নিচে। এতটা ডিস্টেন্স যদি আমাদেরকে ট্রান্সপোর্ট করতে হয় তাহলে কি হবে, এরকম পদ্ধতির মাধ্যমে রুট প্রেসারের জন্য যেতে পারবে না। তার জন্য কি হবে, তখন এই যে মূলরমের মাধ্যমে জলটা যাচ্ছে সেখানে কি হবে, দিনের বেলায় এই যে পত্ররন্ধ্র যখন ওপেন থাকছে তাহলে ট্রান্সপিরেশনের মাধ্যমে এনভায়রনমেন্টে কি হচ্ছে, সেটা ইভাপোরেট হয়ে যাচ্ছে। তার জন্য সেটা কি করবে, প্রেসার ক্রিয়েট করবে, ট্রান্সপিরেশন পুল বলা হচ্ছে। তাহলে পাতার থেকে সেটা কোথায় আসছে, স্টেমের যে জাইলেম, দিয়ে সেখান থেকে স্টেমের জাইলেম থেকে রুটের জাইলেম। এখানে কি হচ্ছে, যখনই এখানে ইভাপোরেশন হচ্ছে এখানে একটা কি হবে, প্রেসার ক্রিয়েট হবে। এই প্রেসারটা আমরা যেমন কি করি, ধরলাম স্ট্র দিয়ে একটা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, তখন কি করি আমরা, স্ট্রটার মাধ্যমে যখনই সাকশন প্রেসার দিই, আমরা যখন মুখের মধ্যে স্ট্রটা নিয়ে যখন টানি সেটা হচ্ছে কি একটা নেগেটিভ প্রেসার দিই। সেই নেগেটিভ প্রেসারটার জন্য কি হচ্ছে, সেই লিকুইডটা হয়ে স্ট্র এর মাধ্যমে আসতে পারছে। সেম মেকানিজমটা এখানে, যখন একটা দিক ওপেন থাকছে, স্টোমাটা ওপেন থাকছে, ইভাপোরেটিভ লস হচ্ছে, ওয়াটারের ইভাপোরেশন হচ্ছে, তখন সেটা কি করবে, সেম ভাবে এই নেগেটিভ প্রেসার ক্রিয়েট করে। সেটাকেই বলা হচ্ছে কি, এই নেগেটিভ প্রেসারটাকেই বলছি কি আমরা ট্রান্সপিরেশন পুল। নেগেটিভ প্রেসারটা আর কিছুই না, ট্রান্সপিরেশন পুল। ট্রান্সপিরেশন পুল, এই যে ট্রান্সপিরেশন পুল তৈরি হচ্ছে তার জন্য পাতা কি করবে, যে সারাউন্ডিং যে সেল আছে তার যে জাইলেম আছে, পাতার যে জাইলেম সেখান থেকে সে একটা নেগেটিভ প্রেসার ক্রিয়েট করে জলকে টানছে। সেম ভাবে তখন সেটা হচ্ছে কি স্টেমের থেকে টানবে, দিয়ে স্টেম হচ্ছে কি রুট। আলটিমেটলি কি হচ্ছে, যখন রুটের মধ্যে যে সাকশন প্রেসার তৈরি হচ্ছে সেটা কি করবে, এই মাটি থেকে যে জলটা গ্রহণ করছে সেই জলটাকে কি করতে হবে, আলটিমেটলি পাতাতে গিয়ে ট্রান্সপোর্ট করছে। এইভাবে কিন্তু আমাদের যে লম্বা উদ্ভিদ বা যেগুলো মেইনলি প্রসেস হচ্ছে ট্রান্সপিরেশন পুলের জন্যই কি হচ্ছে, উদ্ভিদের মধ্যে যে জলের ট্রান্সফার হচ্ছে কার মাধ্যমে, জাইলেমের মধ্যে দিয়ে। তাহলে এই জিনিসটা আমরা বুঝতে পেরেছি আশা করছি। নেক্সট কি বলেছে, যে উদ্ভিদ দেহে ঊর্ধ্বমুখী জল সংবহন করে কার মাধ্যমে। তাহলে আমরা আগেই বললাম এই যে জাইলেম কলা, তাহলে উদ্ভিদের ক্ষেত্রে যে ভাস্কুলার বান্ডিল সেটা মেনলি কি দিয়ে তৈরি হয়, জাইলেম আর ফ্লোয়েম। তাহলে ফ্লোয়েম আমাদের কি হয়, ফ্লোয়েম হচ্ছে কি ফুডের ট্রান্সফারে, উদ্ভিদের যে ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষের মাধ্যমে যে গ্লুকোজ তৈরি করছে সেই গ্লুকোজটাকে উদ্ভিদের বিভিন্ন পার্টে, তাহলে পাতাতে তৈরি হচ্ছে মেনলি সালোক সংশ্লেষের মাধ্যমে, সেটাকে কাণ্ড, মূল, উদ্ভিদের আরো বিভিন্ন অংশে ট্রান্সফার করবে কে, ফ্লোয়েম কলার মাধ্যমে। আর জাইলেম কি করে, ওয়াটার ট্রান্সপোর্টে হেল্প করে। তাহলে জাইলেমের মাধ্যমে যে ট্রান্সপোর্টটা সেটা হচ্ছে কি ইউনিডাইরেকশনাল, মানে হচ্ছে কি রুট থেকে স্টেমে, স্টেম থেকে হচ্ছে কি লিফে, এইভাবে যাবে ইউনিডাইরেকশনাল। রুট থেকে স্টেমে, স্টেম থেকে লিপে, মানে একটা দিকেই ট্রান্সপোর্ট হতে পারে। তাহলে আলটিমেটলি সোর্স অফ ওয়াটার কোথায়, সয়েলে আছে, সয়েল থেকে রুট নেবে, দিয়ে হচ্ছে কি উদ্ভিদের বিভিন্ন অংশে ট্রান্সপোর্ট করবে। সেটা হচ্ছে কি একমুখী, ঊর্ধ্বমুখী শুধুমাত্র মূল থেকে ওপরের যে পাতা, কাণ্ড, এগুলোতে ট্রান্সফার করতে পারে। কিন্তু ফ্লোয়েমের ক্ষেত্রে আমরা দেখতে পাবো কি, ফ্লোয়েমের ক্ষেত্রে আমরা মাল্টি ডাইরেকশনাল বা বাই ডাইরেকশনাল দেখতে পাই। তাহলে ফ্লোয়েমে খাদ্য তৈরি হচ্ছে কোথায়, লিফের মধ্যে, লিফ থেকে সে স্টেমে নিয়ে যেতে পারে, স্টেম থেকে রুটে নিয়ে যেতে পারে। সেম ভাবে ফ্লোয়েমের ট্রান্সপোর্ট কিন্তু রুট থেকে আবার লিফেও হতে পারে, রুট থেকে স্টেমে, স্টেম থেকে লিফে হতে পারে। এই বাই ডাইরেকশনাল বলা হচ্ছে কারণ কি, দুটো ডিরেকশন, ঊর্ধ্বমুখী এবং নিম্নমুখী দুটো ডাইরেকশনে কি করতে পারে, ফ্লোয়েম কলা ট্রান্সপোর্ট করতে পারে। তাই একে বলা হচ্ছে কি বাই ডিরেকশনাল। তাহলে উদ্ভিদের ক্ষেত্রে যখন আমরা মেনলি কি জানি, যে সালোক সংশ্লেষের মাধ্যমে গ্লুকোজ কোথায় তৈরি হচ্ছে, লিফের মধ্যে, সেটাকে উদ্ভিদের বিভিন্ন অংশে আলটিমেটলি মূল পর্যন্ত পৌঁছাতে হবে কে, ফ্লোয়েম কলা। কিন্তু যখন আমরা দেখবো যে উদ্ভিদের ক্ষেত্রে কি হয়, বছরের একটা নির্দিষ্ট সময় কি হয়, পাতা ঝরে যায়,
যখন হচ্ছে কি যখন হচ্ছে নতুন করে পাতা গজাচ্ছে যেগুলো ইয়াং লিফ, তাদের কিন্তু ফটোসিনথেটিক ক্যাপাসিটি থাকে না, তারা সালোক সংশ্লেষে অক্ষম। তখন কি হয়, উদ্ভিদের এই যে রুটের মধ্যে, স্টেমের মধ্যে বিভিন্ন জায়গায় কি থাকে, গ্লুকোজটা স্টার্চ হিসেবে জমা থাকে। তখন কি হবে, সেই যে এনার্জিটা, তাহলে উদ্ভিদের পাতা যখন একটা ধরলাম ইয়াং লিফ, সেই ইয়াং লিফটার বেড়ে ওঠার জন্য কি দরকার, তার তো গ্লুকোজ দরকার, তার এনার্জি দরকার। তাহলে গ্লুকোজ তখন কোথার থেকে আসবে, এই যে স্টার্চ হিসেবে যেটা জমা ছিল উদ্ভিদ দেহে, স্টেমের মধ্যে, রুটের মধ্যে, সেইটাকে কি হবে, ট্রান্সপোর্ট হয়ে কোথায় যাবে, ইয়াং লিফে যাবে। তারপর যখন হচ্ছে কি এই যে যেহেতু ট্রান্সফারটা হচ্ছে, তার জন্য কি বলা হচ্ছে, ফ্লোয়েমকে বাই ডিরেকশনাল বলা হয়। নেক্সট কি বলেছে, নিম্নলিখিত কোন কলা উদ্ভিদ দেহে জল এবং পরিপোষক বহন করে। তাহলে জল এবং পরিপোষক নালিকা বান্ডিল বলা হচ্ছে, যেগুলোকে আমরা বলছি নালিকা বান্ডিল বা ভাস্কুলার বান্ডিল। এটাই হচ্ছে কি এই যে জাইলেম এবং ফ্লোয়েম, দুটো কোষ নিয়ে বা দুটো টিস্যু, জাইলেম ফ্লোয়েম, এগুলো নিয়ে তৈরি হচ্ছে কি নালিকা বান্ডিল। তাহলে উদ্ভিদের এই যে বিভিন্ন সয়েল থেকে যে মিনারেল নিউট্রিয়েন্টস গ্রহণ করছে, আমরা একটা খুব ইম্পর্টেন্ট জানি যে নাইট্রোজেন সংবন্ধন, উদ্ভিদ নাইট্রোজেন কোথা থেকে পায়, মাটির থেকে। তাহলে এনভায়রনমেন্টাল নাইট্রোজেনটাকে সংবন্ধন করে কোথায়, মাটির মধ্যে, সেই নাইট্রোজেনকে নিতে পারবে। বিভিন্ন যে এসেন্সিয়াল মিনারেল নিউট্রিয়েন্ট সেগুলোকে নেবে, জল নেবে, সেগুলো কার মাধ্যমে, জাইলেমের মাধ্যমে নিতে পারবে। এছাড়াও হচ্ছে কি উদ্ভিদের যে তৈরি খাবারগুলোকে, গ্লুকোজটা, তাহলে এই জিনিসটা যে উদ্ভিদের পাতার মধ্যে, মেসোফিল কলার মধ্যে কি হচ্ছে, আমাদের যে সালোক সংশ্লেষ প্রক্রিয়া হচ্ছে, গ্লুকোজ তৈরি হচ্ছে, গ্লুকোজটা যখন ট্রান্সপোর্ট হবে ফ্লোয়েমের মধ্যে, সেটা কি থাকবে, ডাইস্যাকারাইডস ফর্মে থাকে। সুক্রোজ হচ্ছে কি ট্রান্সপোর্ট ফর্ম। তাহলে তৈরি হয় কি গ্লুকোজ দিয়ে, গ্লুকোজটা ডাইস্যাকারাইডস, দুটো গ্লুকোজ অণু যুক্ত হয়ে কি তৈরি করে, সুক্রোজ। ট্রান্সপোর্ট হয় কিসে, সুক্রোজ ফর্মে, আর জমা থাকে কিসে, স্টার্চ ফর্ম। এটা হচ্ছে কি স্টোরেজ ফর্ম। তাহলে ফ্লোয়েম কলার মাধ্যমে এই যে গ্লুকোজ, বাকি বিভিন্ন হরমোন আছে, তার সাথে সাথে কিছু যে এই যে নাইট্রোজেন, জৈব অজৈব বিভিন্ন মিনারেলস, নাইট্রোজেন, তার সাথে সাথে হচ্ছে কি ফ্যাট, প্রোটিন গুলো, অ্যামিনো অ্যাসিডস গুলো, সেগুলো ট্রান্সফার হয় কার মাধ্যমে, ফ্লোয়েমের মাধ্যমে। তাহলে ফ্লোয়েমের মাধ্যমে মেনলি গ্লুকোজ ট্রান্সপোর্ট হবে, ফ্লুড। তার সাথে সাথে হচ্ছে মনে রাখতে হবে প্রোটিন, প্রোটিনের মধ্যে কি আছে, অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড গুলো ট্রান্সপোর্ট হবে। তার সাথে সাথে কিছু হরমোন ট্রান্সপোর্ট হবে উদ্ভিদ দেহে। এছাড়াও হচ্ছে কি বিভিন্ন এই যে নাইট্রোজেন, মেনলি হচ্ছে কি জৈব অজৈব নাইট্রোজেন, নাইট্রোজেন কিন্তু হচ্ছে জাইলেমের মাধ্যমেও ট্রান্সপোর্ট হয়, ফ্লোয়েমের মাধ্যমেও ট্রান্সপোর্ট হয়, এগুলো মনে রাখতে। নেক্সট কি বলেছে, যে স্টোমাটার চলনে নিম্নলিখিত কোন আয়ন সাহায্য করে। তাহলে আমরা আগেই পটাশিয়াম ম্যালেট থিওরি দেখলাম। পটাশিয়াম ম্যালেট থিওরিতে কি দেখলাম, যখন কে প্লাস গার্ড সেলের মধ্যে যাচ্ছে, তখন স্টোমাটা ওপেন হচ্ছে, কে প্লাস বা পটাশিয়াম আয়ন যখন সেল থেকে, গার্ড সেল থেকে বেরিয়ে যাচ্ছে, তখন কি হবে, স্টোমাটা ক্লোজ হয়ে যাচ্ছে। তাহলে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোন আয়নটা, পটাশিয়াম। তাহলে আমরা এখানে যে ছবি তিনটে দেখবো, তার আগে আমরা তিনটে সলিউশন পড়ি এখানে। একটা হচ্ছে কি আইসোটনিক, একটা হচ্ছে কি হাইপারটনিক, আর একটা হচ্ছে হাইপোটনিক। হাইপোটনিক আর একটা হচ্ছে কি হাইপারটনিক। তাহলে আমরা পরের ওই যে সেলের কনসেপ্টটা বুঝতে পারবো। হাইপারটনিক মানে আমরা ধরলাম কি এখানে একটা সেল আছে, সেলের যে সাইটোপ্লাজমের মধ্যে যতটা পরিমাণ যে আয়ন আছে, তার যে গ্রেডিয়েন্টটা, আর তার সারাউন্ডিংসে যেটা আছে, সারাউন্ডিংসের যে সলিউশনটা আছে, সেটা যদি সেম আয়ন কনসেন্ট্রেশন সেম হয়, তাহলে এখানে ধরলাম যত আছে বাইরেটাও কি আছে, সেম আছে, তখন কি থাকবে, সেটা ইকুইলিব্রিয়াম স্টেটে থাকবে। সেলের মধ্যে কিছু যেতে পারবে না, সারাউন্ডিং থেকে কোনো ওয়াটার যেতে পারবে না, বা হচ্ছে আয়ন, ওয়াটার আয়ন কোনোটারই কি হবে, ইকুইলিব্রিয়াম স্টেটে থাকবে। এখানে এটার থেকে এটাতে ট্রান্সফার হতে পারবে না, সারাউন্ডিং থেকে সেলে যেতে পারবে না, সেল থেকে সারাউন্ডিংসে আসতে পারবে না। এই যে কন্ডিশনটা, তখন কি হচ্ছে, আইসোটনিক সলিউশন। বাইরের যে সলিউশনটা সেটা হচ্ছে কি আইসোটনিক সলিউশন, মানে কি তার যে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, সেটা হচ্ছে কি সেলের ভেতরের যেটা সলিউশনটা, মানে সেলের ভেতরে কি আছে, সাইটোপ্লাজম আছে, সেই সাইটোপ্লাজম, এখানে ধরলাম আমরা একটা নুন জল তৈরি করেছি, সেই নুন জলের মধ্যে যেটা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, সেটা হচ্ছে সেলের সাইটোপ্লাজমের যে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট তার সাথে সেম। তখন সেটা কি থাকছে, ইকুইলিব্রিয়াম স্টেটে থাকছে, কোনো প্রকার আদান প্রদান হবে না, ইকুইলিব্রিয়ামে আছে। হাইপোটনিক কখন, যখন হচ্ছে কি সারাউন্ডিং সলিউশনটার মধ্যে কনসেন্ট্রেশন কম আছে, এখানে হচ্ছে কি কনসেন্ট্রেশনটা লেস, এর কনসেন্ট্রেশনটা সলিউশনের, সারাউন্ডিং সলিউশনের কনসেন্ট্রেশনটা কম, তুলনামূলকভাবে সেলটা কি আছে, সেলের মধ্যে কনসেন্ট্রেশনটা বেশি, এটার কাছে কনসেন্ট্রেশন বেশি আছে। তাহলে সারাউন্ডিং সলিউশনটাকে আমরা বলছি, সলিউশনটা অনুযায়ী আমরা নাম বলছি। তাহলে সারাউন্ডিং সলিউশনে যেহেতু সলিউট কনসেন্ট্রেশন কম আছে, তাই সেটা হচ্ছে কি হাইপোটনিক সলিউশন। হাইপোটনিক সলিউশনের মধ্যে যখন আমরা সেলটাকে দিলাম, তখন কি হবে, আমরা কি জানি,
যেখান থেকে সলিউট কনসেন্ট্রেশন কম সেখান থেকে কোথায় যাবে, যেখানে সলিউট কনসেন্ট্রেশন বেশি সেখানে ওয়াটার ট্রান্সফার হবে। তাহলে কি হয়েছে, ওয়াটারটা আলটিমেটলি কোথায় যাবে, হাইপোটনিক সলিউশনে যখন কোনো একটা সেলকে রাখা হবে তখন কি হবে, ওয়াটারটা সেলের ভেতরে যাবে। সারাউন্ডিংসে জলের পরিমাণটা বেশি আছে, সলিউট কনসেন্ট্রেশন কম, অপরপক্ষে সেলের মধ্যে কি আছে, আয়ন কনসেন্ট্রেশন বেশি আছে। তার ফলে কি হচ্ছে, সেলের যখন সলিউশনের মধ্যে সেলটাকে রাখা হয়েছে তখন কি হবে, ভেতরে জলটা প্রবেশ করবে। এটা কন্ডিশনটাকে বলা হচ্ছে কি টার্বিড, টার্বিড টার্জিড সেলটাকে বলা হচ্ছে কি টার্জিড সেল। নেক্সট, হাইপারটনিক সলিউশন কাকে বলা হবে? হাইপারটনিক মানে কি, সারাউন্ডিংস যে সলিউশনটা তার মধ্যে কনসেন্ট্রেশন অনেক বেশি তুলনামূলকভাবে সেলে কম আছে, এখানে অনেক বেশি, এর কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট হচ্ছে কি হাই, তুলনামূলকভাবে সেলে কি আছে লো। তখন কি হবে, সেলের মধ্যে যেহেতু লো আছে মানে কি সেলের মধ্যে ওয়াটারটা, তাহলে আলটিমেট ওয়াটারের ট্রান্সপোর্ট কোথা থেকে কোথায় হবে, ওয়াটারের ট্রান্সপোর্ট সেল থেকে বাইরে বেরিয়ে যাবে। তাহলে সেলের যে সাইটোপ্লাজম বা প্রোটোপ্লাজমের মধ্যে যেটা আছে, যে পরিমাণ ওয়াটার আছে সেটা কোথায় যাবে, হাইপারটনিক সলিউশনের মধ্যে, এখানে যেহেতু সলিউট কনসেন্ট্রেশন বেশি সেখানে বেরিয়ে যাবে। তখন যে কন্ডিশনটা তৈরি হবে তখন তাকে বলা হচ্ছে কি প্লাজমোলাইসিস। সেলের যে প্লাজমাটা সাইটোপ্লাজমের মধ্যে, সেই প্লাজমাটা কি হচ্ছে, প্লাজমার যে ওয়াটারটা বেশিরভাগটাই কি জানি আমরা, প্লাজমার মধ্যে বেশিরভাগটাই 90% কি থাকে ওয়াটার, সেই প্লাজমোলাইসিসের মাধ্যমে ওয়াটারটা কি যাচ্ছে সেলের বাইরে বেরিয়ে যাচ্ছে, এই কন্ডিশনটাকে বলা হচ্ছে প্লাজমোলাইসিস। আর যখন সেলটা ইকুইলিব্রিয়ামে থাকছে তখন সেটাকে বলা হচ্ছে ফ্ল্যাসিড, মানে তার সেটা নর্মাল স্ট্রাকচার। ফ্ল্যাসিড মানে সেলটার মধ্যে কোনো পরিবর্তন আসছে না, সে না বাইরে থেকে কিছু নিচ্ছে না সেল থেকে বাইরে কিছু বার করছে, ইকুইলিব্রিয়াম সেটা থাকছে, তখন তাকে বলা হচ্ছে ফ্ল্যাসিড কন্ডিশন। যখন সেলটা বাইরের এনভায়রনমেন্ট সারাউন্ডিংস থেকে ওয়াটার গ্রহণ করবে তখন সেটা হচ্ছে টার্জিড। আর যখন সেল থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে ওয়াটার তখন তাকে বলা হচ্ছে প্লাজমোলাইসিস। এরপরে হচ্ছে কি, এই যে তিনটে ছবি দেখছি, এই তিনটে ছবিতে আমরা কি দেখছি, এখানে ওয়াটারটা বাইরে বেরিয়ে যাচ্ছে মানে কি এটা হাইপারটনিক সলিউশন, সলিউশনটা হচ্ছে কি হাইপারটনিক, সারাউন্ডিংটা হচ্ছে কি হাইপারটনিক। তখন কি হবে, সেল ওয়াল থেকে, এই যে প্রোটোপ্লাজম, তাহলে প্ল্যান্ট সেলের ক্ষেত্রে জানি কি আমরা সেল ওয়ালও আছে তার সাথে কি আছে সেল মেমব্রেনও আছে, বা যেটাকে বলছি আমরা প্লাজমা মেমব্রেন। তাহলে এটা যদি সেলটার সেল ওয়াল হয় তার ভেতরে কি আছে সেল মেমব্রেন। তাহলে যখন প্রোটোপ্লাজম থেকে জলটা বেরিয়ে যাচ্ছে ওয়াটারটা তখন কি হবে, এই যে এখান থেকে জলটা যখন বেরিয়ে গেছে তখন কি হচ্ছে, সেল মানে কোষ পর্দায় কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু এই যে প্রোটোপ্লাজমের প্লাজমোলাইসিসের মাধ্যমে প্লাজমা থেকে ওয়াটারটা বেরিয়ে যাচ্ছে সাইটোপ্লাজমের, তখন কি হবে, এই যে কোষ পর্দাটা কি হবে এরকম সংকুচিত হয়ে যাচ্ছে, এই ছবিটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে কি আছে, তার যে সেল ওয়ালটা ইনট্যাক্ট আছে, কিন্তু হচ্ছে কি এই যে সেল মেমব্রেনটা ভ্যাকুওল থেকে সাইটোপ্লাজম থেকে, এখানে ভ্যাকুওলের মধ্যেও কি থাকে কিছুটা পরিমাণ ওয়াটার থাকে সেটাও বেরিয়ে যাবে, সাইটোপ্লাজমের ওয়াটারটাও বেরিয়ে যাচ্ছে, সলিউশনটা হচ্ছে কি হাইপারটনিক। তাহলে সারাউন্ডিংসে ওয়াটারটাকে যখন রিলিজ করছে তখন কি এই ধরনের যে কন্ডিশনটা, এই সেলটাকে বলা হচ্ছে প্লাজমোলাইজ সেল। তাহলে প্রথমের সেলটা হচ্ছে কি প্লাজমোলাইজ সেল, প্লাজমোলাইজড। এরপরে হচ্ছে কি, এখানে কি বলেছে ইকুইলিব্রিয়ামে আছে, মানে কি এনভায়রনমেন্টে যখন আইসোটনিক, আইসোটনিক সলিউশন আমরা যেটা বললাম এই কন্ডিশনে যখন আছে তখন সেলটা কি আছে ইকুইলিব্রিয়ামে আছে, কোনো চেঞ্জ হচ্ছে না, ভ্যাকুয়ালের মধ্যেও কিছু চেঞ্জ হচ্ছে না, এটা হচ্ছে কি ভ্যাকুয়াল সেলের, এটা নিউক্লিয়াস সাইটোপ্লাজম কোনো আদান প্রদান হচ্ছে না, এই কন্ডিশনটাকে বলা হচ্ছে সেলের যে নর্মাল কন্ডিশন এটাকে বলা হচ্ছে ফ্ল্যাসিড। আর যখন হচ্ছে কি আমরা বললাম এই যে এখানটা হচ্ছে কি, এই যে কন্ডিশনটা যদি আমরা দেখি, এই যে যখন টার্জিড তৈরি হচ্ছে সেলটা তখন কি হচ্ছে জল এটার মধ্যে সেলের মধ্যে যাচ্ছে, তাহলে সেলের মধ্যে যখন জল যাবে তখন কি হচ্ছে তার যে সাইটোপ্লাজমের মধ্যে ওয়াটারটার পরিমাণটা বাড়ছে, তখন সেলটা কি হচ্ছে ফুলে উঠছে, তাহলে এটা হচ্ছে কি নর্মাল স্ট্রাকচার। তার থেকে দেখলাম আমরা কি এখানে হচ্ছে কি কিছুটা পরিমাণ শ্রিঙ্ক হচ্ছে তার জায়গায়, আর এখানে যখন ওয়াটারটা ইনটেক হচ্ছে এই কন্ডিশনটাকে বলা হচ্ছে কি টার্জিড, সেলটাকে বলা হচ্ছে টার্জিড সেল। তখন কি হচ্ছে আমরা দেখছি এই জায়গাগুলো কি হচ্ছে ফুলে যাচ্ছে, এই কন্ডিশন তিনটা আমাদেরকে বুঝে গেছি। এরপর নেক্সট কি বলেছে যে নিম্নলিখিত কোন উদ্ভিদে বাষ্পমোচনের হার সব থেকে বেশি। তাহলে বাষ্পমোচনের হার কখন বেশি হবে, যখন ট্রান্সপিরেশন বেশি হবে, মানে কি স্টোমাটা যত বেশি ওপেন হবে তত কি হবে, তত পরিমাণে হচ্ছে আমাদের, যত স্টোমাটা ওপেন হবে তত পরিমাণে ট্রান্সপিরেশন হবে, ওয়াটারের ইভাপোরেশন হবে। তাহলে কাদের ক্ষেত্রে, সিথ্রি উদ্ভিদের ক্ষেত্রে, আমরা ফটোসিনথেসিস চ্যাপ্টারে অলরেডি আলোচনা করেছি, সিথ্রি উদ্ভিদের ক্ষেত্রে কি হবে, যতক্ষণ ফটোসিনথেসিস চলবে কন্টিনিউয়াস কি হবে স্টোমাটা ওপেন থাকতে হবে, যার ফলে
CO2 ভেতরে আসবে, অক্সিজেন বাইরে যাবে। এদের ক্ষেত্রে কি হচ্ছে যে C3 প্ল্যান্ট যারা, তাদের ক্ষেত্রে এই যে কার্বন ডাইঅক্সাইডকে স্টোর করে রাখার কোনো মেকানিজম নেই। তাহলে যখনই সালোক সংশ্লেষ প্রক্রিয়া কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন, প্রত্যেকটা মুহূর্তে কি দরকার, স্টোমাটাকে ওপেন করতে হবে এবং কার্বন ডাইঅক্সাইড সেলের মধ্যে নিতে হবে, মেসোফিলের মধ্যে আসতে হবে, মেসোফিল কলার মধ্যে। তার জন্য কি হচ্ছে C3 উদ্ভিদের ক্ষেত্রে যত বেশি স্টোমাটা ওপেন হবে তত কি হবে, ইভাপোরেটিভ যে ওয়াটার লস তত কি হবে, বেশি হবে। সেক্ষেত্রে C4 উদ্ভিদ যারা, ক্যাম উদ্ভিদ, তাদের ক্ষেত্রে কি হয়, একবার যদি স্টোমাটাকে খোলে তারা কি করে CO2টাকে স্টোর করে নিতে পারে। কিসের ফর্মে, আমরা আগেই আলোচনা করেছি 4 কার্বন, যেটা হচ্ছে কি যে C4 উদ্ভিদের ক্ষেত্রে কি হয়, প্রথমে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড দিয়ে সেখান থেকে কি হয়, ম্যালিক অ্যাসিড, এই 4 কার্বন যুক্ত ম্যালিক অ্যাসিড হিসেবে সেটা কি থাকতে পারে, স্টোর থাকতে পারে। তাহলে এই যে ম্যালিক অ্যাসিড ফর্মে যেহেতু C4 উদ্ভিদের ক্ষেত্রে, তাহলে একবার স্টোমাটা ওপেন করলো, অনেকটা পরিমাণে কার্বন ডাইঅক্সাইডকে নিয়ে নিল, সেটাকে কিসে কনভার্ট করে দিল, ম্যালিক অ্যাসিড হিসেবে, যারা C4 উদ্ভিদের মেসোফিল কলার মধ্যে কি করে রাখতে পারে, স্টোর করে রাখতে পারে। তার জন্য তাদেরকে বারবার স্টোমাটা ওপেন ক্লোজ করতে হবে না, তাই তাদের বাষ্পমোচনের হারটা কি হবে, কম। নেক্সট কি বলেছে যে নিম্নলিখিত কোন অংশের মাধ্যমে উদ্ভিদের সঙ্গে পরিবেশের জলের আদান প্রদান ঘটে। তাহলে উদ্ভিদের সঙ্গে জলের যদি আদান প্রদান করতে হয়, একটা দেখলাম আমরা কি পত্ররন্ধ্রের মাধ্যমে হতে পারে, যেটা হচ্ছে কি ম্যাক্সিমাম 90 থেকে 95% কি হয়, এই যে ট্রান্সপিরেশন বা বাষ্পমোচনের মাধ্যমে উদ্ভিদের যে ইভাপোরেশন হয় ওয়াটারটা, ট্রান্সপিরেশনের মাধ্যমে। এছাড়াও কম পরিমাণেও কি হয়, যে হাইড্রাথোডের মাধ্যমে হয়। হাইড্রাথোডের মাধ্যমে আমরা যখন দেখলাম গাটেশন হচ্ছে, তখনও তো কিছুটা পরিমাণে ওয়াটার কি হচ্ছে, প্ল্যান্ট থেকে এনভায়রনমেন্টে বাইরে আসছে। এছাড়াও কি হবে, লেন্টিসেল, এই লেন্টিসেল কোথায় থাকে, আমরা পত্ররন্ধ্র কোথায় পেলাম, লিফের মধ্যে। লেন্টিসেল গুলো মূলত কি থাকে, স্টেমে, উদ্ভিদের যে কাণ্ড, সেগুলোকে কাণ্ডের চারদিকে, যেটা উদ্ভিদের ছাল বলছি বা বার্ক বলছি, সেখানে কি থাকে, এরকম ছোট ছোট এরকম লেন্স শেপ কি থাকে, লেন্টিসেলস প্রেজেন্ট থাকে, যারা কি করে, এই যে লেন্টিসেলস ওপেনিং গুলো এনভায়রনমেন্ট থেকে অক্সিজেনকে ট্রান্সপোর্ট করতে। তাহলে উদ্ভিদ আমরা জানি কি সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে এনভায়রনমেন্টে কি দেয়, অক্সিজেন সরবরাহ করে। কিন্তু এই যে প্ল্যান্ট সেল গুলো, তারা যে গ্লুকোজের মেটাবলিজম করবে, অ্যারোবিক রেসপিরেশন, অক্সিজেনের উপস্থিতিতে কি হয়, অ্যারোবিক রেসপিরেশন হয় আমরা জানি। তাহলে গ্লুকোজ মেটাবলিজম, উদ্ভিদের ক্ষেত্রেও তো এনার্জি, এটিপি তৈরি করতে হবে। তাহলে এই যে অ্যারোবিক রেসপিরেশন প্রসেসের জন্য কি দরকার, উদ্ভিদের অক্সিজেন দরকার। তখন উদ্ভিদ কি করবে, এই যে স্টেমের মধ্যে যে লেন্টিসেল প্রেজেন্ট আছে, এই লেন্টিসেল গুলো কি করবে, এনভায়রনমেন্টের অক্সিজেনকে কি করতে পারে, শোষণ করতে পারে এবং সেগুলোকে সেলের মধ্যে নিয়ে যাবে, যার জন্য অ্যারোবিক রেসপিরেশনের সময় যে অক্সিজেনের প্রয়োজন হয়, সেটাকে ট্রান্সফার করতে পারবে, এনভায়রনমেন্ট থেকে অক্সিজেনটাকে নিতে পারবে। এছাড়াও কি হচ্ছে, এই রেসপিরেশন প্রসেসের দরুন যে কার্বন ডাইঅক্সাইড কিছুটা পরিমাণে তৈরি হয়, সেটাকেও কি হয়, লেন্টিসেলের মাধ্যমে বাইরে বার করতে পারবে। এছাড়াও হচ্ছে কি, এই যে লেন্টিসেলস এর মাধ্যমে অনেক কম পরিমাণে কিন্তু কিছুটা হলেও কি হয়, এই যে ওয়াটার H2O ইভাপোরেশন হয়। তাহলে এখানে প্রত্যেকটা অপশনই কিন্তু রাইট হবে, তাহলে অপশন ডি কারেক্ট হবে। কিন্তু ম্যাক্সিমাম অ্যামাউন্টটা কার মাধ্যমে হয়, পত্ররন্ধ্রের মাধ্যমে হয়। তাহলে কি বলেছে, লেন্টিসেলের প্রধান কাজ কি, তাহলে লেন্টিসেলের আমরা বললাম কি, এটা কোথায় প্রেজেন্ট থাকে, উদ্ভিদের স্টেমে প্রেজেন্ট থাকে। তো এগুলো মেনলি আমরা দেখলাম কি, এই অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড বিভিন্ন গ্যাসিয়াস এক্সচেঞ্জে, গ্যাসিয়াস আদান প্রদানে হেল্প করে উদ্ভিদকে। এছাড়াও বাষ্পমোচন হয় কম পরিমাণে, কিন্তু এটা তার প্রধান কাজ নয়। নেক্সট কি বলেছে, যে ক্যাম উদ্ভিদের পত্ররন্ধ্র। ক্যাম উদ্ভিদ কারা, যারা হচ্ছে মেনলি জেরোফাইটস। জেরোফাইটস মানে মরুজ অঞ্চলে যারা জন্মাচ্ছে, অ্যালোভেরা, ক্যাকটাস, এই ধরনের যারা উদ্ভিদ, তাদের ক্ষেত্রে কি হয়, তারা যেহেতু মরু অঞ্চলে জন্মায়, তাদের ক্ষেত্রে এই যে ওয়াটারের সোর্সটা অনেক কম, মাটির মধ্যে তারা ওয়াটার অনেক কম পরিমাণে পাচ্ছে, তার জন্য তারা কি হবে, তাদেরকে বাষ্পমোচনের হারটা কি করতে হবে, কম করতে হবে। তার জন্য তাদের ক্ষেত্রে কি দেখা যায়, এই যে স্টোমাটা ওপেন হচ্ছে, তাদের ক্ষেত্রে কি হয়, রাত্রিবেলায় স্টোমাটা ওপেন করে কার্বন ডাইঅক্সাইড নিয়ে নেয়। রাত্রিবেলায় যেহেতু কি নেই, সূর্যালোক প্রেজেন্ট নেই, সালোক সংশ্লেষ হবে না, কিন্তু তারা কি করে, কার্বন ডাইঅক্সাইডকে নিয়ে, বললাম কি, ম্যালিক অ্যাসিড হিসেবে সেটাকে স্টোর করে রাখে। তাহলে ম্যালিক অ্যাসিড হিসেবে অনেকটা পরিমাণে কার্বন ডাইঅক্সাইডকে স্টোর করে নিল। এরপরে দিনের বেলায় যখন সূর্যালোকের উপস্থিতিতে সালোক সংশ্লেষ শুরু হবে, তখন কি হচ্ছে, ম্যালিক অ্যাসিডকে ট্রান্সপোর্ট করে নিয়ে যাবে মেসোফিল থেকে বান্ডিল সেলে, দিয়ে সেখানে সেম ভাবে যে C3 সাইকেল হবে। এটা আমরা আগের ক্লাসে ফটোসিনথেসিসের ডিটেইলসে আলোচনা করেছি। কেউ যদি ওই ভিডিওটা না দেখে থাকো, তাহলে অবশ্যই ফটোসিনথেসিসের ক্লাসটা করে নেওয়ার পরে এই কনসেপ্টগুলো কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবে। তাহলে এই যে ম্যালিক অ্যাসিড হিসেবে সেটাকে কি করতে পারে, স্টোর করে নিতে পারে। তার জন্য যেহেতু রাত্রিবেলায় কি নেই, সানলাইট প্রেজেন্ট নেই, তার জন্য ইভাপোরেটিভ হিট লসটা কম হবে, ইভাপোরেশন হচ্ছে না যেহেতু। তার জন্য এই যে ক্যাম উদ্ভিদের ক্ষেত্রে কি দেখা যায়, রাত্রিবেলায় স্টোমাটা গুলো ওপেন থাকে, কার্বন ডাইঅক্সাইডকে তারা নিতে পারে, কিন্তু দিনের বেলায় কি হয়ে যায়, স্টোমাটা গুলো
ক্লোজ থাকে, তার ফলে কি হচ্ছে, যে পরিমাণ ম্যালিক অ্যাসিডটা স্টোর করেছিল সেটাই কি হচ্ছে, ফটোসিনথেসিস প্রক্রিয়াটাকে পুরোপুরি চালাচ্ছে। নেক্সট কি বলেছে, যে এই যে পত্ররন্ধ্র খোলায় নিম্নলিখিত সাহায্যকারী উৎসেচকটি হলো। তাহলে পত্ররন্ধ্র খোলার ক্ষেত্রে এই যে পেপ কার্বক্সিলেজ, এই এনজাইমটা কিন্তু পেপকেজ বা পেপ কার্বক্সিলেজ, এই এনজাইমটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। কিভাবে, এই যে আমরা দেখেছিলাম C4 উদ্ভিদ, যারা C4 উদ্ভিদের ক্ষেত্রে কি ছিল, প্রথম যে কার্বন ডাইঅক্সাইডটা নিচ্ছিল কার মাধ্যমে, পেপ বলে একটা এনজাইম একটা যৌগ প্রেজেন্ট থাকছিল, যেটা হচ্ছে 3 কার্বন যুক্ত। তাহলে উদ্ভিদের ক্ষেত্রে কি দেখা যায়, এই স্টার্চ যেটা স্টোর থাকছে, স্টার্চটা ভেঙে যাচ্ছে, স্টার্চটা ভেঙেই কি তৈরি হয়, আলটিমেটলি পেপ তৈরি হয়, ফসফোএনল পাইরুভেট তৈরি হয়। তাহলে উদ্ভিদের মধ্যে যেটা স্টোর থাকছে সেই স্টার্চটাই ডিগ্রেড করে কি তৈরি করে, 3 কার্বন যুক্ত ফসফোএনল পাইরুভেট তৈরি করে। এই ফসফোএনল পাইরুভেট কি করে, C4 উদ্ভিদের ক্ষেত্রে কার্বন ডাই অক্সাইডটাকে এনভায়রনমেন্টে নেবে, দিয়ে এই পেপ কার্বক্সিলেজ এনজাইমের উপস্থিতিতে সেটাকে কি করে, অক্সালো অ্যাসিটিক অ্যাসিডে রূপান্তরিত করে। তাহলে পেপ কার্বক্সিলেজ এনজাইমটাই আলটিমেটলি কি করে, এই যে কার্বক্সিলেশন হচ্ছে সেই প্রসেসটাতে ইনভলভ। তাহলে কার্বক্সিলেশন হতো না, তাহলে কার্বক্সিলেশন যদি না হতো তাহলে পত্ররন্ধ্রের খুলছে মানে কি, কার্বন ডাইঅক্সাইড নেওয়ার জন্য পত্ররন্ধ্র খুলবে। তাহলে এই যে পেপকেজ এনজাইমটা কার্বন ডাইঅক্সাইডের ইনটেকটাকে কন্ট্রোল করে, তাহলে কার্বন ডাইঅক্সাইড নেওয়ার জন্য কি করতে হবে, আমাদেরকে পত্ররন্ধ্র খুলতে হবে। তার জন্য এই পেপ কার্বক্সিলেজ এনজাইমটা এই যে কার্বন ডাইঅক্সাইডকে পত্ররন্ধ্র ওপেন করে কার্বন ডাইঅক্সাইডকে ইনটেক করবে এবং কার্বক্সিলেশনে হেল্প করে, তার জন্য এই এনজাইমটা এখানে কাজে লাগে। নেক্সট কি বলেছে, যে রক্ষী কোষকে বেষ্টন করে যে বিশেষ ত্বক কোষ থাকে, যেগুলোকে আমরা বলছি সারাউন্ডিং সেল, যেখান থেকে গার্ড সেলগুলো কি করবে, ওয়াটারটাকে আর পটাশিয়াম ম্যালেট এগুলো ট্রান্সপোর্ট হচ্ছে, সেটা হচ্ছে কি আনুষঙ্গিক কোষ বা সাবসিডারি সেল, এটাকেই বলা হচ্ছে কি সাবসিডারি সেল। এটা হলো। নেক্সট কি বলেছে, যে কোষ পর্দা ভেদ করে আয়নের চলাচল এবং সঞ্চয়গারত্বের নতিক্রমের বিরুদ্ধে ব্যাখ্যা করা হয় কোন পদ্ধতির মাধ্যমে। তাহলে আমরা 3টে প্রসেস এখানে পড়বো, একটা হচ্ছে কি সিম্পল ডিফিউশন, একটা ফ্যাসিলিটেড ডিফিউশন, আর একটা হচ্ছে কি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। সিম্পল ডিফিউশনের ক্ষেত্রে কি হবে, ফ্যাসিলিটেড ডিফিউশনের ক্ষেত্রে কি হবে, আরেকটা হবে কি ফ্যাসিলিটেটেড ডিফিউশন, আর একটা হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। তাহলে ফ্যাসিলিটেড ডিফিউশন আর সিম্পল ডিফিউশন এই দুটোই হচ্ছে কি প্যাসিভ ট্রান্সপোর্ট, কারণ এখানে কোনো এটিপি লাগে না। আর অ্যাক্টিভ ট্রান্সপোর্টটা কিসের মাধ্যমে হবে, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হচ্ছে আমাদের এটিপি কে কাজে লাগিয়ে হবে। তাহলে এখানে এটিপি দরকার, বাকিগুলোতে এটিপির দরকার নেই, এগুলো হচ্ছে প্যাসিভ ডিফিউশন। সিম্পল ডিফিউশনের মাধ্যমে কি হবে, এটা ধরলাম সেল মেমব্রেন, সেল মেমব্রেনের এটা আউটার সাইড, সেখান থেকে ডিরেক্টলি সেটা কি করতে পারবে, ডিফিউজ হয়ে সেলের মধ্যে আসতে পারছে। এটা সেলের দুটো যদি আমরা মেমব্রেনের লেয়ার ধরি, বাইলিপিড লেয়ার, তাহলে এটাকে ক্রস করে সিম্পলি হচ্ছে, যেমন ওয়াটার সিম্পল ডিফিউশনে কিছু কিছু হচ্ছে কি যারা পোলার পোলার যারা নন পোলার যে সমস্ত আয়নগুলো আছে, মানে যারা হচ্ছে হাইড্রোফোবিক, হাইড্রোফোবিক মানে কি লিপোফিলিক, যারা হাইড্রোফোবিক তারা লিপোফিলিক। তাহলে মেন মনে রাখতে হবে লিপোফিলিক, যারা বিভিন্ন যারা লিপোফিলিক আয়নস আছে, মলিকুলস আছে, সেগুলো মিনারেলস, তার সাথে ওয়াটার, সেগুলো কি হচ্ছে এখানে লিপিড বাইলেয়ার আছে, তাহলে লিপোফিলিক মানে সহজেই লিপিড বাইলেয়ারকে ক্রস করতে পারবে। তারা কি করতে পারছে, সিম্পলি এখানে কোনো এনার্জির দরকার হয় না, শুধুমাত্র এখানে হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনের দিকে হবে। সবসময় হচ্ছে কি সিম্পল ডিফিউশনের মাধ্যমে যেখানে হাই কনসেন্ট্রেশন ছিল সেখান থেকে লো কনসেন্ট্রেশনের দিকে ট্রান্সপোর্ট হচ্ছে। তাহলে এখানে যদি বেশি পরিমাণে ওয়াটার ছিল সয়েলের মধ্যে, সিম্পল ডিফিউশনের মাধ্যমে সেটা কি আসছে, মূলরোমের মাধ্যমে এটা ধরলাম রুট হেয়ার, সেখানে চলে আসতে পারছে। এটা হচ্ছে সিম্পল ডিফিউশন, এখানে কোনো এটিপি লাগছে না। ফ্যাসিলিটেড ডিফিউশন হচ্ছে কি, এটা হচ্ছে ধরলাম সেল মেমব্রেন, তাহলে এখানে যখন ট্রান্সপোর্ট হতে হবে কিছু কেরিয়ার প্রোটিন আছে, কিছু চ্যানেলস আছে, তাদের মাধ্যমে যেতে হবে। তাহলে এখানে যারা হচ্ছে কি কিছু পোলার বিভিন্ন মলিকুলস আছে, পোলার আয়নস আছে, তারা চার্জড আয়ন, সেগুলো কি করতে পারে না, ডিরেক্টলি এরকম ভাবে ডিফিউজ হতে পারে না। তারা কি করবে, তাদের যে সিলেক্টিভ কিছু কেরিয়ার প্রোটিনস আছে, মানে প্রত্যেকটার জন্য নির্দিষ্ট, আমরা যেমন পড়ছি যে সোডিয়াম পটাশিয়াম পাম্প, এটিপি পাম্প, সেগুলো হচ্ছে কি নির্দিষ্ট, এটার ক্ষেত্রে হচ্ছে কি স্পেসিফিক। তাহলে প্রত্যেকটার জন্য নির্দিষ্ট নির্দিষ্ট তার যে কেরিয়ার মলিকুলস বা চ্যানেলস এর মাধ্যমে যখন ট্রান্সপোর্ট হচ্ছে, এখানে হচ্ছে কি সিম্পলি কোনো কিছুর দরকার হচ্ছিল না, নিজের থেকে যেতে পারছিল, তাই একে বলেছে সিম্পল ডিফিউশন।
এরপরে হচ্ছে কি ফ্যাসিলিটেটের ক্ষেত্রে কোনো না কোনো এখানে হচ্ছে কি কেরিয়ার প্রোটিনস হতে পারে, যেমন ওয়াটারের ক্ষেত্রে আমরা দেখি অ্যাকোয়াপোরিনস বলে থাকে, অ্যাকোয়াপোরিনস এই মলিকুলস গুলো হতে পারে, বা হতে পারে কিছু কেরিয়ার চ্যানেলস এর মাধ্যমে যেতে পারে, তখন সেটা হচ্ছে ফ্যাসিলিটেড। কিন্তু এখানেও কি হচ্ছে না, কোনো প্রকার এনার্জি দরকার নেই, তাহলে এটাও কি হবে হাই কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট থেকে লো এর দিকে যাবে সব সময়। কিন্তু অ্যাক্টিভ ট্রান্সপোর্টটা যে কোনো দিকে হতে পারে। তাহলে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট মানে কি, এখানে যখন এই যে সেল মেমব্রেনকে ক্রস করে তাকে যেতে হবে, তখন সেখানে কি লাগবে, এটিপির খরচা হবে, এটিপির খরচা হবে, এনার্জি খরচা হবে। তার জন্য কি হবে, এই যে ট্রান্সপোর্টটাকে হতে গেলে সবসময় এটা কি হতে পারে, এটা লো কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট থেকে হাই কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টে যদি আমাদেরকে কোনো কিছু ট্রান্সপোর্ট করতে হয়, তাহলে সবসময় কি লাগবে, এটিপি লাগবে, এটিপি ইউজ হবে। তাহলে এখানে কি বলেছে যে কোষ পর্দায় আয়ন চলাচল করতে পারে সঞ্চয় গারত্বে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের বিরুদ্ধে যেতে পারে। তাহলে নর্মালি আমরা কি জানি, কনসেন্ট্রেশন হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনের দিকে ট্রান্সপোর্ট হবে, কিন্তু তার বিরুদ্ধে যাচ্ছে, মানে কি লো কনসেন্ট্রেশন থেকে হাই কনসেন্ট্রেশনের দিকে যেতে হবে। তখন কি লাগবে, তখন সেটা হচ্ছে কি সক্রিয় পরিবহন, এটিপি ইউজ করে পরিবহন হচ্ছে, তাই একে বলা হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। নেক্সট কি বলেছে, জাইলেম পরিবহন করে। তাহলে জাইলেমের ক্ষেত্রে মনে রাখতে হবে কি, জাইলেম কলা কি হতে পারে, উদ্ভিদের ক্ষেত্রে জল, বিভিন্ন খনিজ লবণ, তাছাড়াও জৈব নাইট্রোজেন, হরমোন, এই সমস্তগুলো কি করতে পারে, ট্রান্সপোর্ট করতে পারে। তাহলে উদ্ভিদের ক্ষেত্রে আমরা কি দেখবো, জাইলেম আর ফ্লোয়েম যদি আমরা দুটো ভাগ করি, ফ্লোয়েম, তাহলে জাইলেমের মধ্যে দিয়ে কি কি যেতে পারে, এই সমস্তগুলো ওয়াটার যেতে পারে, বিভিন্ন মিনারেলস যেতে পারে, তার সাথে সাথে হচ্ছে হরমোনস যেতে পারে, আর বললাম কি অর্গানিক ইনঅর্গানিক নাইট্রোজেন এগুলো যেতে পারে। এছাড়াও ফ্লোয়েমের মাধ্যমে কি যাবে, গ্লুকোজ ট্রান্সপোর্ট হবে, সুক্রোজের ফর্মে যাবে, বললাম আগে ফুড হবে, তার সাথে সাথে হচ্ছে প্রোটিন, অ্যামিনো অ্যাসিডস এগুলো যাবে, তার সাথে হচ্ছে কিছু কিছু হরমোন, হরমোন কিন্তু দুটোর মাধ্যমে ট্রান্সপোর্ট হতে পারে। এছাড়াও এই যে অর্গানিক ইনঅর্গানিক N2, এটাও কি হবে, ফ্লোয়েমের মাধ্যমে ট্রান্সপোর্ট হতে পারে। তাহলে যদি উদাহরণে কোশ্চেনে দিয়ে দেয় যে কার মাধ্যমে কোনটা ট্রান্সপোর্ট হতে পারে, এইগুলো জিনিসগুলো মনে রাখবে। নেক্সট কি বলেছে যে ফ্লোয়েমে শর্করার চলন কোন দিক থেকে কোন দিকে ঘটে। তাহলে ফ্লোয়েমের ক্ষেত্রে আমরা বললাম কি দ্বিমুখী বা বাই ডিরেকশনাল এদের ক্ষেত্রে। কারণ কি বাই ডিরেকশনাল কেন বলছি, নর্মালি আমরা কি জানি, লিফ থেকে রুটের দিকে ট্রান্সপোর্ট হয়, এইদিকে হচ্ছে, সেটা হচ্ছে কি নর্মাল প্রসেস, নর্মাল। তাহলে উদ্ভিদের যখন ফটোসিনথেসিস হচ্ছে, পাতার মধ্যে খাদ্য তৈরি হচ্ছে, সেটা মূলের দিকে, স্টেমের দিকে, উদ্ভিদের বিভিন্ন অংশে ট্রান্সপোর্ট হবে। কিন্তু এটা হবে কি যখন উদ্ভিদে ম্যাচিওর লিভ প্রেজেন্ট আছে, এটা হচ্ছে কি গ্রীষ্মকালে, তার সাথে হচ্ছে কি তাহলে সামার, তারপরে হচ্ছে কি আর্লি অটাম, এগুলোর ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, আর্লি অটাম, লেট স্প্রিং, এগুলোর ক্ষেত্রে আমরা এই সিজন গুলোতে কি দেখতে পারি, উদ্ভিদে ম্যাচিওর লিভ প্রেজেন্ট আছে, যখন ফটোসিনথেসিস করছে উদ্ভিদ খাদ্য তৈরি করবে, লেট স্প্রিং, এগুলোর ক্ষেত্রে এই সমস্ত সিজনে দেখতে পাবো। কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে আরেকটা জিনিস হয়, যখন উদ্ভিদে ধরলাম পাতা ঝরে যায় বা এই একটা ইয়াং লিভ তৈরি হয়েছে, তাকেও কি হবে, উদ্ভিদের খাদ্য যোগান দিতে হবে, তখন কি হচ্ছে যে মূলের মধ্যে, স্টেমের মধ্যে যে স্টার্চ হিসেবে যেগুলো জমা ছিল, সেগুলোকে কি করবে, ফ্লোয়েমের মাধ্যমে আবার সেই ইয়াং লিফে ট্রান্সফার হতে হয়। এবং উইন্টার সিজনে যখন পাতা ঝরে যায়, একদম আর্লি স্প্রিং এ যখন সেই পাতা হওয়া শুরু হচ্ছে, সেই আর্লি স্প্রিং আর একদম লেট অটমের দিকে, তখন এই সমস্ত সিজন গুলোতে মনে রাখতে হবে উদ্ভিদের কিন্তু রুট থেকেও পাতার দিকে ইয়াং লিফে কি হতে পারে, যে ফ্লোয়েমের মাধ্যমে খাদ্য সরবরাহ হয়, তার জন্য একে বলা হচ্ছে বাই ডিরেকশনাল। এবার আমরা করবো যে উদ্ভিদের মধ্যে খাদ্য সরবরাহ কিভাবে হচ্ছে। উদ্ভিদের মধ্যে খাদ্য সরবরাহ কি হবে, তাহলে এটা ধরলাম আমরা পাতা, পাতার কি দেখলাম আমরা মেসোফিল কলাতে গ্লুকোজ তৈরি হচ্ছে, তাহলে এটা যদি মেসোফিল সেল হয়, তার পাশে কি থাকবে, কম্পেনিয়ন সেল। তাহলে ফ্লোয়েমের বিভিন্ন সেলগুলো আছে কি, কম্পেনিয়ন সেল, সিভ টিউবস, মেনলি হবে কি ট্রান্সপোর্টটা কার মাধ্যমে, সিভ টিউবের। তাহলে এখানে ধরলাম গ্লুকোজটা তৈরি হলো মেসোফিল, সেটা কোথায় যাবে, সিম্পল ডিফিউশনের মাধ্যমে গ্লুকোজটা কোথায় আসছে, কম্পেনিয়ন সেলে আসছে। এরপর কম্পেনিয়ন সেলে আসার পর যখন সেটাকে কি হবে, এই যে সিভ টিউবের মধ্যে আসতে হবে, তখন সেখানে কি দরকার, এটিপির মাধ্যমে সেটা ট্রান্সপোর্ট হতে পারবে, এখানে অ্যাক্টিভ। তাহলে কম্পেনিয়ন সেলে কিন্তু গ্লুকোজটা সিম্পল ডিফিউশনের মাধ্যমে আসতে পারে, কিন্তু যখন সেটা সিভ টিউবের মধ্যে আসতে হবে, এখানে কি আছে, এখানে সে ডিরেক্টলি এভাবে ট্রান্সপোর্ট, এখানে এটিপি লাগবে, এটিপির মাধ্যমে, এটিপি ইউজ করে কি হবে, এই যে গ্লুকোজ মানে কি, সেটা সুক্রোজ ফর্মে ট্রান্সপোর্ট হবে। এই সুক্রোজকে কি করতে হবে, এরপর ধরলাম কি সুক্রোজটা এটিপি ইউজ করে অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে কোথায় চলে এলো, সিভ টিউবে এলো। তাহলে এখানে কি হলো, কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, মানে সুক্রোজ এগুলো বেড়ে গেল, সুক্রোজের পরিমাণটা।
তাহলে এখানে সলিউট কনসেন্ট্রেশন বাড়ছে, তাহলে এটা হচ্ছে কি সিপ টিউব, এটা হচ্ছে সিপ টিউব। এর পাশেই আছে কি এখানে জাইলেম আছে, তাহলে জাইলেমের মাধ্যমে কি যাচ্ছে, ওয়াটার যাচ্ছে, তাহলে এখানে কি আছে ওয়াটার, তাহলে যখনই এখানে সলিউট বাড়লো সিম্পল এখানে অসমোসিসের মাধ্যমে কি আসবে, ওয়াটারও আসবে। এরপর ওয়াটারটা সিম্পল এখানে যখনই সুক্রোজের পরিমাণটা, সুক্রোজটা কি হলো অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে, এটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ লোডিং বলা হয়। অ্যাক্টিভ লোডিং এর মাধ্যমে যখন সিপ টিউবের মধ্যে এলো, দিয়ে সেটা কি করবে, আসার পরে এখান থেকে ডিফিউশনের মাধ্যমে সিম্পল অসমোসিসের প্রক্রিয়াতে কি হবে, ওয়াটার চলে আসবে এখানে সিপ টিউবের মাধ্যমে। এটা হবে কি, এটা হচ্ছে পাতার মধ্যে যে ফ্লোয়েম কলা আছে সেখানে হলো, এরপরে সেটাকে কি করতে হবে, আমরা ধরলাম মূলের মধ্যে আসতে হবে, তাহলে এটা কি হচ্ছে ডাউনওয়ার্ড ডিরেকশনে এটার ফ্লো হলো। এইখানে সেম জিনিসটাই দেখানো হয়েছে। তাহলে এখানে এই যে ফ্লোয়েমের মধ্যে এটা হচ্ছে কি সিপ টিউব, এটা হচ্ছে সিপ টিউবের মধ্যে সুগার মলিকুল গুলো হলো কি, এখানে এই যে পাতার মধ্যে কি ছিল, গ্লুকোজ তৈরি হলো, দিয়ে সেটা কোথায় এলো, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হয়ে সিপ টিউবে এলো, এটা হচ্ছে কি সিপ টিউব, সুগার স্লিপ সিপ টিউবস ওয়াটার ফলোস বাই অসমোসিস। তাহলে এখান থেকে সাইডে ছিল কি, মাঝখানে আছে যেগুলো ফ্লোয়েম, তাহলে উদ্ভিদের যদি আমরা ধরি ভাস্কুলার বান্ডেল কি মাঝখানে এগুলো থাকছে জাইলেম কলা সাধারণত, বা সাইডের দিকে কি থাকে, ফ্লোয়েম থাকে। তাহলে সেখান থেকে সারাউন্ডিং যে জাইলেম আছে সেখান থেকে ওয়াটার ইনটেক করছে, এরপরে কি হলো সেটা এভাবে ডাউনওয়ার্ড আসছে ওয়াটার। আর তাহলে একটা মিডিয়াম দরকার, ওয়াটার মিডিয়ামের মাধ্যমে সুক্রোজটা কি হলো ট্রান্সপোর্ট হয়ে আসছে। এরপরে কি হবে, যখন হচ্ছে কি রুটে ধরলাম চলে এলো, এরপরে সেটাকে কি করতে হবে, রুটে এটাকে ট্রান্সফার করতে হবে, এখানে কি আছে সুক্রোজ ফর্মে আছে। এরপরে কি হবে, এখানে আবার কি আছে রুটের, ধরলাম এটা পেরিসাইকেল, এন্ডোডার্মিস, এপিডার্মিস, এরকম রুটের বিভিন্ন লেয়ার আছে। এরপরে কি হবে, এখানে যখন চলে এলো রুটের মধ্যে এলো এটা, এরপরে কি করতে হবে, তাকে আনলোডিং করতে হবে। এখানে সে লোড করেছিল এটিপি ইউজ করে, সেম ভাবে এখানেও কি হবে, এটিপির মাধ্যমে, এটিপি ফ্যাসিলিটেড। তাহলে এখানে যদি সেলের মধ্যে রুটের যে সেলগুলো আছে তাকে যদি সে সুক্রোজ ট্রান্সফার করতে হয়, এখানেও কি লাগবে অ্যাক্টিভ আনলোডিং বলা হচ্ছে, ওটা কি ছিল অ্যাক্টিভ লোডিং, এখানে কি লাগবে অ্যাক্টিভ আনলোডিং। তাহলে এখানেও এটিপি কাজে লাগবে, সে এটিপি ইউজ করে সুক্রোজটাকে কোথায় ট্রান্সফার করছে, এখানে রুটের সেলের মধ্যে ট্রান্সফার করবে। তাহলে যখনই সুক্রোজটা ট্রান্সফার হয়ে গেল, এখানে কি হলো সলিউটটা কমে গেল, সেম ভাবে আবার সিম্পল ডিফিউশনে ওয়াটারটা কোথায় চলে আসবে, জাইলেমে চলে আসবে, দিয়ে জাইলেমের মাধ্যমে আবার ওয়াটার ট্রান্সপোর্ট হবে উপরে দিকে, ঊর্ধ্বমুখী সংবহন হবে। তাহলে এখানে যখনই গ্লুকোজ চলে এলো স্লেলের মধ্যে, গ্লুকোজ তো না সুক্রোজ ফর্মে এলো, ট্রান্সপোর্ট ফর্ম বলেছি কি সুক্রোজ। এবার সুক্রোজ আসার পরে কি করতে পারে, রুটের সেলগুলো তাকে ভেঙে দিতে পারে, ওটা কি ছিল ডাইস্যাকারাইড, ডাইস্যাকারাইড থেকে গ্লুকোজে ভেঙে দিল, দিয়ে সেটা রেসপিরেশন গ্লুকোজের মেটাবলিজম হবে, এটিপি তৈরি করবে। তাছাড়াও হতে পারে সেটা সেলুলোজ তৈরি করে দিল সুক্রোজ থেকে, দিয়ে বিভিন্ন ফর্মে, তাহলে সেলে যখন চলে আসছে তখন সেটা হচ্ছে বিভিন্ন ফর্মে তৈরি হতে পারে। তাহলে গ্লুকোজে রেসপিরেশন প্রসেসে হেল্প করবে, গ্লুকোজের মেটাবলিজম হবে, সেলুলোজ যে যদি তৈরি করে, তাহলে সেল ওয়ালের একটা কম্পোনেন্ট জানি সেলুলোজ, সেই সেলুলোজ তৈরি করতে তাহলে কাজে লাগবে। এছাড়াও কি হবে, এটাকে কি করতে পারে, যে স্টার্চে পরিবর্তিত করতে পারে, স্টার্চ হিসেবে, তখন কি হবে রুটের সেলের মধ্যে সেটা জমা থেকে যাবে। তো এই জিনিসগুলো এটার মধ্যে থেকে আমরা বুঝতে পারছি মেকানিজম, এটাকে বলা হচ্ছে ট্রান্সলোকেশন। তাহলে ট্রান্সলোকেশনের পদ্ধতিতে কি হয়, উদ্ভিদের যে পাতার মধ্যে যে খাদ্য তৈরি হচ্ছে সেটা হচ্ছে কি ফ্লোয়েমের মাধ্যমে, এই মেকানিজমের মাধ্যমে বিভিন্ন অংশে ট্রান্সফার হতে পারে। সেম ভাবে এই যে আমরা বলছি জাইলেমের মধ্যে দিয়ে জলটা যাবে, সেটা কিভাবে যাবে, জাইলেমের মধ্যে দিয়ে যদি জলকে যেতে হয়, এখানে কি, এখানে যে জলের মলিকুলস গুলোর মধ্যে একটা স্পেশাল কি দেখা যায়, কোহেশন অ্যাডহেশন। কোহেশন মানে কি, একটা ওয়াটার মলিকুল আরেকটা ওয়াটার মলিকুলের মধ্যে যে প্রেসার বা যে ফোর্সটা কাজ করে তাকে বলা হচ্ছে কোহেশন। তাহলে একটা ওয়াটার মলিকুল আর একটা ওয়াটার মলিকুল খুব সহজে দুটো একসাথে কি থাকতে পারে, এবং জোড়া থাকতে পারে। তার জন্য সেই যে ট্রান্সপিরেশন পুল তৈরি হলো, আগেই বলেছি, তার জন্য কি হবে ওয়াটার ট্রান্সপোর্ট হবে। তাহলে একটা ওয়াটার মলিকুলকে যখন ফোর্স ক্রিয়েট করছে, সে কোহেশন ফোর্সের জন্য বাকি ওয়াটার মলিকুলস গুলো তার সাথে একটার সাথে একটা, একটার সাথে একটা, এইভাবে ট্রান্সপোর্ট হচ্ছে। এছাড়াও হচ্ছে কি, ওয়াটারের যে প্রপার্টিস, কোহেশন ফোর্স অনেক বেশি দুটো ওয়াটার মলিকুলস এর মধ্যে। এছাড়াও হচ্ছে অ্যাডহেশন, অ্যাডহেশন মানে কি, জাইলেমের মধ্যে দিয়ে যে ট্রান্সপোর্ট হবে, জাইলেমের যে সেলগুলোর সাথে, সেই ভাস্কুলার বান্ডিলের সাথে কি হয়, ওয়াটার অ্যাডহেশন করে থাকতে পারে। তার ফলে কি হচ্ছে, এইদিকে এগেনস্ট কি হচ্ছে, এইদিকে কি হবে, এদিকে ট্রান্সপিরেশন পুল কাজ করলে এইদিকে কি কাজ করবে, এগেনস্ট গ্র্যাভিটি কাজ করছে। কিন্তু যে এই যে ওয়াটারের অ্যাডহেশন ফোর্সটা এত বেশি, তার জন্য কি করতে পারে, গ্র্যাভিটির প্রেসারটাকে কি করতে পারে, মিনিমাইজ করতে পারে। তার ফলে ওয়াটার কি হবে, আলটিমেটলি ট্রান্সপোর্ট হবে কি ওপরের দিকে। তাহলে অ্যাডহেশন, কোহেশন, আর একটা হচ্ছে ওয়াটারের সারফেস টেনশন, এই তিনটে প্রপার্টির জন্য কি হয়, ওয়াটার জাইলেমের মাধ্যমে ইউনিডাইরেকশনাল মানে রুট থেকে উপরের দিকে পাতার দিকে কি হতে পারে, ট্রান্সপোর্ট হতে পারে। এই জিনিসটাই আমাদের এখানে বলা আছে। নেক্সট কি বলেছে, তাহলে উদ্ভিদ যার দ্বারা
মাটি থেকে প্রধানত জল শোষণ করে তা হলো, তাহলে মাটি থেকে আমরা বললাম কি মূলরোমের মাধ্যমে। মূলরোমটা আর কিছুই না, উদ্ভিদের যে মূলের মধ্যে যে এপিডার্মিস লেয়ার আছে সেই এপিডার্মিসেরই কি হচ্ছে একটা সংবর্ধিত অংশ বা একটা ইলংগেটেড পার্ট। তাহলে এই এপিডার্মিস লেয়ার থেকে তৈরি হচ্ছে কি মূলরোম। এই মূলরোমের মাধ্যমে উদ্ভিদ কি করতে পারে, জলের সাথে সাথে কিছু মিনারেল সেগুলোকে কি করতে পারে, মাটি থেকে শোষণ করতে পারে। নেক্সট কোয়েশ্চেন তাহলে আমরা দেখি 16 নম্বর কোয়েশ্চেনে কি বলেছে যে নিম্নলিখিত কোনটি অভিশ্রবণ প্রক্রিয়ার মাধ্যমে হয় না। অভিশ্রবণ মানে কি অসমোসিস পদ্ধতি। এই অসমোসিসের মাধ্যমে আমরা দেখলাম কি মাটি থেকে মূলরোমের মাধ্যমে জলের প্রবেশ হচ্ছে। তাহলে এই যে অসমোসিস বলছি এটা কি একটা স্পেশাল টাইপ অফ ডিফিউশনই, এটা হচ্ছে কি ওয়ান কাইন্ড অফ ডিফিউশন। তাহলে ডিফিউশনে আমরা কি দেখছিলাম, সিম্পল হচ্ছে কি কোনো রকম এটিপির ইউজ ছাড়াই হচ্ছে কি মূলরোম মাটি থেকে জলটা নিচ্ছিল, সেটা হচ্ছে কি অসমোসিসটা হচ্ছে কি একটা স্পেশাল ধরনের ডিফিউশনই। শুধুমাত্র সেখানে কি থাকছে, সেমি পারমিয়েবল মেমব্রেন প্রেজেন্ট থাকছে, তার জন্য যেখানে হায়ার কনসেন্ট্রেশন থেকে এটাও কি হচ্ছে লো কনসেন্ট্রেশনের দিকে যাচ্ছে। তাহলে যেখানে ওয়াটারের কনসেন্ট্রেশন মানে ওয়াটারটা বেশি ছিল, তাহলে ওয়াটারের ট্রান্সপোর্ট কোথায় হচ্ছে, আমরা দেখলাম অসমোসিসে যেখানে ওয়াটার বেশি ছিল সেখান থেকে লো এর দিকে যাচ্ছে, যেখানে ওয়াটারের পরিমাণটা কম আছে, যেখানে সলিউট কনসেন্ট্রেশন। তাহলে এটা কিসের উপর নির্ভর করছে, যেটা ট্রান্সপোর্ট হচ্ছে তার উপর। তাহলে ওয়াটারের পরিমাণটা যেখানে বেশি ছিল সেখান থেকে ওয়াটারটা কোথায় ট্রান্সপোর্ট হলো, যেখানে ওয়াটারের পরিমাণটা কম সেখানে ট্রান্সপোর্ট হলো লো। তাহলে এটা হচ্ছে কি এক ধরনের অসমোসিস প্রক্রিয়াটা হচ্ছে কি এক ধরনের ডিফিউশন। তাহলে মাটি থেকে এই মূলরোমের যে জলের প্রবেশ হচ্ছে এটাও কি এক ধরনের ডিফিউশন পদ্ধতি, বা এখানে বলেছে যে অভিস্রবণ অসমোসিসের মাধ্যমে হচ্ছে। এছাড়া বলেছে যে জাইলেম কোষ থেকে মেসোফিল কোষে যে জলের প্রবেশ হচ্ছে। তাহলে আমরা বললাম কি এই যে পাতার মধ্যে যখন মেসোফিল কোষে সালোক সংশ্লেষ হবে তখন যদি এই যে সালোক সংশ্লেষ প্রক্রিয়া যেটা জলটা প্রয়োজন হচ্ছে সেটা কি করছে, মেসোফিল কলা তার যে পার্শ্ববর্তী আলটিমেটলি কোথার থেকে নেবে, জাইলেম, ধরলাম এখানে জাইলেম আছে, তাহলে তার পার্শ্ববর্তী কোষগুলোর থেকে ওয়াটারটাকে পুল করছে এবং আলটিমেটলি কি হচ্ছে এই যে জাইলেম থেকে কি করবে ওয়াটারটাকে পুল করবে। তাহলে এটাও কিসের মাধ্যমে আসবে, সেলের মধ্যে আসছে, মানে কি সেলটা একটা সেমি পারমিয়েবল মেমব্রেন হিসেবে কাজ করছে, তাহলে সেলের থ্রুতে কি আসছে, অসমোসিসের মাধ্যমে আসছে। এরপরে হচ্ছে কি বলেছে যে জাইলেম কোষের এক স্তর থেকে ঊর্ধ্ব স্তরে জলের সঞ্চারণ, না এটা অসমোসিসের মাধ্যমে হয় না। তাহলে কি বললাম, এই যে জাইলেমের মধ্যে যখন যাচ্ছে, জাইলেমের মধ্যে ওয়াটার মলিকুল গুলো কিসের জন্য যায়, একটু আগেই আমরা আলোচনা করেছি কি ওয়াটারের এই যে কোহেসিভ টেনশনের জন্য। একটা জলের তাহলে যখনই এখানে ট্রান্সপিরেশন পুল আসছে, পুল মানে কি একটা সাকশন প্রেসার কাজ করছে, নেগেটিভ প্রেসার কাজ করছে, আগেই বললাম। তাহলে এখানে কি করবে, ওপরের দিকে একটা টান কাজ করছে জলের মলিকুলগুলোর জন্য। তাহলে একটা জলের মলিকুলের উপর যদি এখানে ধরলাম যে সাকশন প্রেসার কাজ করে, তাহলে বাকি জলের মলিকুলগুলোর মধ্যে কি আছে, কোহেশন আছে। কোহেশন মানে কি একটা সেম পার্টিকেল, তাহলে একটা ওয়াটার পার্টিকেলের সাথে আরেকটা ওয়াটার পার্টিকেলের মধ্যে যে টেনশন কাজ করে সেটাকে বলা হচ্ছে কোহেশন। সেই কোহেশনের জন্য অনেকগুলো ওয়াটার মলিকিউল করতে পারে কি একসাথে এইভাবে ট্রান্সপোর্ট হচ্ছে। এছাড়াও হচ্ছে কি এই যে জাইলেম বললাম, তাহলে জাইলেমের মধ্যে হচ্ছে কি মেনলি ট্রাকিডস, এই ট্রাকিডস প্রেজেন্ট থাকছে, এর মাধ্যমে কি হয় ওয়াটারের ট্রান্সপোর্ট হচ্ছে। তাহলে এই ট্রাকিডস এর, এটা ধরলাম ট্রাকিডস, তার গায়ে ওয়াটার মলিকুল গুলো যে অ্যাডহেশন করছে সেটার ফোর্সটাও বললাম কি অনেক বেশি, ওয়াটারের যে অ্যাডহেসিভ প্রপার্টি সেটাও অনেক বেশি। তার জন্য কি হচ্ছে ওয়াটার কি করতে পারে, এই যে তার যে গ্র্যাভিটি ফোর্সটাকে কি করতে, গ্র্যাভিটির এগেনস্টে ওয়াটারের কি হতে পারছে, ট্রান্সপোর্ট হতে পারছে। এছাড়াও ওয়াটারের কি হচ্ছে সারফেস টেনশন অনেক বেশি, এইগুলোর জন্য ওয়াটার কি হচ্ছে এই তার সাথে ট্রান্সপিরেশন পুল কাজ করছে। তার জন্য রুটের যে জাইলেম ছিল সেখান থেকে স্টেমের জাইলেম থেকে আলটিমেটলি কোথায় যাবে, পাতাতে যাবে। তাহলে এখানে কিন্তু অসমোসিস প্রক্রিয়ার কোনো ভূমিকা নেই, এটা শুধুমাত্রই কোহেসিভ অ্যাডহেশন আর হচ্ছে কি ট্রান্সপিরেশন পুল এই ফোর্স গুলোর জন্য হচ্ছে। নেক্সট কি বলেছে, মূলরোম থেকে পার্শ্ববর্তী কোষে প্রবেশ, এটাও কি হবে অসমোসিসের মাধ্যমে হবে। এটা আমরা পরে আলোচনা করছি যে মূলরোমের মাধ্যমে কিভাবে রুটের একটা সেল লেয়ার থেকে বাকি সেলের মধ্যে কিভাবে ওয়াটারটা প্রবেশ করছে। তাহলে আমরা এই যে বললাম জাইলেম ফ্লোয়েম বলছি, তাহলে আমরা একবার ভাগ করে নিই, জাইলেমের কিছু কম্পোনেন্টস আছে আবার ফ্লোয়েমেরও কিছু কম্পোনেন্টস আছে। তার মধ্যে কি হবে, কিছু আছে আমাদের লিভিং, কিছু আছে নন লিভিং, এগুলোর থেকেও কিন্তু কোশ্চেন আসে। তার জন্য আমরা একবার দেখে নিই, তাহলে জাইলেমের মধ্যেও কি আছে, চারটে জিনিস আছে। মেনলি আমরা বললাম কি ট্রাকিডস, যেগুলো হচ্ছে আমাদের এই যে ওয়াটার মিনারেল সেগুলো ট্রান্সপোর্টে মেন ভূমিকা হচ্ছে কি ট্রাকিডস। তারপরে আছে ভেসেলস, তাছাড়াও আছে কি জাইলেম প্যারেনকাইমা, আরেকটা হচ্ছে জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা আর একটা হচ্ছে কি জাইলেম ফাইবার। সেম ভাবে আমরা যদি ফ্লোয়েমের ক্ষেত্রে দেখি, তাহলে ফ্লোয়েমের যেটা মেন কম্পোনেন্ট সেটা হচ্ছে কি সিভ টিউব, যার মাধ্যমে ট্রান্সপোর্ট হবে। এছাড়াও হচ্ছে কম্প্যানিয়ন সেল আর হচ্ছে কি কম্প্যানিয়ন সেল ছাড়া আর কি থাকবে, ফ্লোয়েম সেম ভাবে জাইলেম প্যারেনকাইমা ছিল, ফ্লোয়েম প্যারেনকাইমা থাকবে।
আর হচ্ছে কি ফ্লোয়েম ফাইবার্স। তাহলে দুটোরই হচ্ছে কি চারটে চারটে করে কম্পোনেন্টস। তাহলে এই যে ট্রাকিডস, এটা বললাম কি মেন পার্ট, যেটা আমাদের ওয়াটার এবং মিনারেলস এর ট্রান্সপোর্টে কাজে লাগছে। আর এটা মনে রাখতে হবে ট্রাকিডস এটা হচ্ছে কি একটা নন লিভিং কম্পোনেন্ট। তাহলে এরকম কিন্তু আমাদের যে ক্যাটাগরি 2 এর যে কোশ্চেন আছে সেখানে আমরা পেতেই পারি যে জাইলেমের কোনগুলো হচ্ছে আমাদের নন লিভিং, মানে সেগুলো অ্যাক্টিভলি কাজ করে না। অ্যাক্টিভলি কাজ করে না মানে সেই কম্পোনেন্টস গুলো নন লিভিং পার্ট। তার মানে হচ্ছে কি এই যে নন লিভিং এর মধ্যে কোনটা কোনটা হবে ট্র্যাকিডস। তাহলে জাইলেমের মধ্যে বেশিরভাগটাই হচ্ছে কি নন লিভিং, ভেসেলসটাও হচ্ছে কি নন লিভিং। তাছাড়া হচ্ছে কি জাইলেম ফাইবার এটাও হবে কি নন লিভিং সেলস। এখানের যে কোষগুলো থাকছে সেগুলো হচ্ছে কি নন লিভিং। শুধুমাত্র এই যে জাইলেম প্যারেনকাইমা হচ্ছে কি আমাদের লিভিং কম্পোনেন্ট। তাহলে এরকম কোশ্চেন আসে যে জাইলেমের কোনগুলো হচ্ছে, এখানের মধ্যে ধরলাম ক্যাটাগরি 2 এর কোশ্চেন দিয়ে দিল নন লিভিং কম্পোনেন্টস কোনগুলো কোনগুলো, তাহলে কি কি হবে ট্র্যাকিডস হবে, ভেসেলস হবে, আর জাইলেম ফাইবার হবে। আর এই যে জাইলেম প্যারেনকাইমা যেটা হচ্ছে একমাত্র আমাদের লিভিং কম্পোনেন্ট জাইলেমের মধ্যে, এটা কি করতে বিভিন্ন যে মিনারেলস ফুড এগুলোর কি করতে পারে স্টোরেজ করে রাখতে পারে, মেনলি বিভিন্ন মিনারেলস এর স্টোরেজ করে জাইলেম প্যারেনকাইমা। বাকিগুলো এই যে ট্র্যাকিডস এটা হচ্ছে কি বললাম আমাদের এই যে ওয়াটার ট্রান্সপোর্ট হচ্ছে মেনলি কার মাধ্যমে, যে ইউনিডাইরেকশনাল ট্রান্সপোর্ট হবে ওয়াটারের আর মলিকুলস এর, এগুলো ওয়াটার আর বিভিন্ন মিনারেলস এর কার মাধ্যমে হচ্ছে ট্র্যাকিডস এর মাধ্যমে। তাহলে ট্র্যাকিডসটা হচ্ছে কি নন লিভিং পার্ট। উপরে ফ্লোয়েমের যদি কথা বলি তাহলে ফ্লোয়েমের বেশিরভাগটাই হচ্ছে কি আবার লিভিং কম্পোনেন্ট। সিভ টিউব এটাও হচ্ছে কি লিভিং কম্পোনেন্ট, কম্পেনিয়ন সেলও হবে কি লিভিং কম্পোনেন্ট। আর কি হচ্ছে ফ্লোয়েম প্যারেনকাইমা এটাও হচ্ছে কি লিভিং কম্পোনেন্ট। শুধুমাত্র হচ্ছে কি ফ্লোয়েম ফাইবার্স এটা হবে কি নন লিভিং। ফ্লোয়েম ফাইবার্সটা হচ্ছে কি নন লিভিং। তাহলে এই যে আমরা আগে যখন ফ্লোয়েমের ট্রান্সপোর্টের এটা দেখলাম এই ছবিটা, এখানে আমরা বললাম কি এই যে এটা হচ্ছে কি এটা হচ্ছে সিভ টিউব। তাহলে এই সিভ টিউবের মধ্যে দিয়ে কি হচ্ছে যে ফুডের ট্রান্সপোর্ট হচ্ছে, তার সাথে তার যে পাশে যে সেলগুলো থাকছে এগুলোকে বললাম কি কম্প্যানিয়ন সেল। এই কম্প্যানিয়ন সেল কি করে আলটিমেটলি যে মেসোফিল সেল থেকে গ্লুকোজটাকে আপটেক করে কিসের মাধ্যমে, প্যাসিভ ডিফিউশনের মাধ্যমে, দিয়ে কোথায় যাচ্ছে সিভ টিউবে। সিভ টিউবের মাধ্যমে মেনলি কি হবে ফুডের যে ট্রান্সলোকেশন হচ্ছে। এরপরে হলো তাহলে এই কম্পোনেন্টস গুলো আমাদেরকে মনে রাখতে হবে, এখান থেকে কিন্তু ক্যাটাগরি 2 এর কোশ্চেন আমরা পেতেই পারি। নেক্সট তাহলে আমরা এই যে বললাম রুটের মাধ্যমে কিভাবে যাচ্ছে এই প্রসেসটা আমরা দেখি। এখানে দুটো পার্ট আমরা পড়বো, একটা হচ্ছে অ্যাপোপ্লাস্টিক পাথওয়ে, একটা হচ্ছে সিমপ্লাস্টিক পাথওয়ে। তাহলে অ্যাপোপ্লাস্ট আর একটা হচ্ছে সিমপ্লাস্ট। এই দুটো পদ্ধতিতে কি হয় রুটের মধ্যে এই যে ওয়াটারের এবং বিভিন্ন মিনারেলস যা আসছে সেগুলো ট্রান্সপোর্ট হয়। এই যে অ্যাপোপ্লাস্টিক পাথওয়ে আমরা আগে পড়ে নিই। অ্যাপোপ্লাস্টিক পাথওয়ে পড়ার আগে আমরা দেখছি কি রুটের বিভিন্ন লেয়ার গুলো আমরা আগে দেখি। এটা হচ্ছে কি রুটের এপিডার্মিস, যেখান থেকে এই যে মূলরম তৈরি হয়েছে সেটা হচ্ছে কি এটা হচ্ছে রুটের এপিডার্মিস। তাহলে এপিডার্মিসের পরের লেয়ার গুলো আসছে কি কর্টেক্স, এই জায়গাগুলো। তাহলে এতটা পর্যন্ত এটা কি ছিল এপিডার্মিস সেল লেয়ার, তারপরে আসছে কর্টেক্স, তারপরে আসছে এন্ডোডার্মিস, এই সেলগুলো হচ্ছে কি এন্ডোডার্মিস, তারপরে আসছে পেরিসাইকেল, আর এটা হচ্ছে কি জাইলেম। এই যে পার্টটা আমরা দেখতে পাচ্ছি এটা কি ভাস্কুলার বান্ডিলের পার্ট জাইলেম, আর তার মাঝখানে যে এন্ডোডার্মিসের পরে যেগুলো থাকছে তাকে বলছি কি আমরা পেরিসাইকেল। তাহলে এই যে অংশটা এটা হচ্ছে কি পেরিসাইকেল। এই পার্টগুলো আমরা জানি। তাহলে মূলের মধ্যে এখানে ধরলাম কি আছে এটা মাটি, এখানের মধ্যে কি আছে ওয়াটার আর বিভিন্ন আয়ন্স মিনারেল সবকিছু এখানটাতে ভরে আছে, এটা হচ্ছে কি সয়েল। এরপরে উদ্ভিদ কি করবে আমরা বললাম যে প্যাসিভ ডিফিউশনের মাধ্যমে ওয়াটার নিতে পারে। তাহলে প্যাসিভ ডিফিউশনের মাধ্যমে উদ্ভিদ ওয়াটার, এখান থেকে ওয়াটার বিভিন্ন মিনারেলসকে কি করলো আপটেক করলো, সিম্পল ডিফিউশনের মাধ্যমে আসছে। এরপর এপিডার্মিস লেয়ারে আসার পর এপিডার্মিসে কি হলো সিম্পল ডিফিউশনের মাধ্যমে মূলরমের মাধ্যমে উদ্ভিদ সংগ্রহ করলো, সেটা কোথায় আসছে এপিডার্মিস সেল লেয়ারে। এরপরে অ্যাপোপ্লাস্টিক পাথওয়েতে কি হবে এখানে এই যে কর্টেক্সের এপিডার্মিসের সেলের মাঝখানে ইন্ট্রাসেলুলার স্পেস দিয়ে যাচ্ছে, ইন্ট্রাসেলুলার দুটো সেলের মাঝখান দিয়ে দিয়ে যাচ্ছে, এই যে পাথওয়েটাকে বলছি কি আমরা অ্যাপোপ্লাস্টিক, মানে সেল মেমব্রেনকে ক্রস করছে না, শুধুমাত্র কি হচ্ছে ইন্ট্রাসেলুলার প্যাসিভ ডিফিউশনের মাধ্যমে এপিডার্মিসে এলো, দিয়ে সেখান থেকে কি হবে সেটা এরকম ইন্ট্রাসেলুলার স্পেস দিয়ে দিয়ে কর্টেক্সকে পেরিয়ে গেল। এরপর কর্টেক্সকে পেরিয়ে যাওয়ার পরে এন্ডোডার্মিসে এসে সে কি হলো ধরলাম এখানে একটা দরজা আছে, সে দরজাতে সে কি করছে এখানে বাধা পাচ্ছে। কারণ কি এই এন্ডোডার্মিসের যদি আমরা একটা সেল লেয়ার দেখি তাহলে এন্ডোডার্মিস সেল লেয়ারে একটা স্পেশাল জিনিস থাকে যেটাকে বলছি এই যে এন্ডোডার্মিসের সেলগুলোর গায়ে মানে সেলগুলোর মধ্যে একটা সেল মেমব্রেনে কি থাকে সুবেরিন ডিপোজিট থাকে।
সুবেরিন জমা থাকে, যেগুলোকে বলা হচ্ছে সুবেরিন ডিপোজিট হয়ে তৈরি করে কি ক্যাসপেরিয়ান স্ট্রিপ। তাহলে ক্যাসপেরিয়ান স্ট্রিপ যখন প্রেজেন্ট থাকবে, ক্যাসপেরিয়ান স্ট্রিপ যদি প্রেজেন্ট থাকে, তাহলে উদ্ভিদের এন্ডোডার্মিসে কি করতে পারবে না, এইভাবে আমাদের যে এই অ্যাপোপ্লাস্টিক পাথওয়ে ইন্ট্রাসেলুলার স্পেস দিয়ে আসতে পারছিল, এন্ডোডার্মিসের মধ্য দিয়ে কিন্তু আর এই অ্যাপোপ্লাস্টিক পদ্ধতিতে যেতে পারবে না। তাকে তখন কি করতে হবে, অবভিয়াসলি এই যে সেল মেমব্রেনকে সেলের মধ্যে দিয়ে যেতে হবে। তাহলে সুবেরিন জমা হয়ে কি তৈরি করে দেয়, এন্ডোডার্মিস সেল লেয়ারে ক্যাসপেরিয়ান স্ট্রিপ প্রেজেন্ট থাকে। তার জন্য এই যে ওয়াটার মিনারেলস যা আমরা পাচ্ছি সেটা কি করতে পারবে না, এরকম ইন্টারসেলুলার স্পেস দিয়ে যেতে পারবে না এন্ডোডার্মিস সেল লেয়ার। তার জন্য কি করতে হবে, তাকে এই যে সেলটাকে এন্ডোডার্মিসের সেলকে ক্রস করতে হবে। তার জন্য কি দরকার, এখানে আমাদের সিমপ্লাস্টিক পাথওয়ে লাগবে। তাহলে অ্যাপোপ্লাস্টিক মানে কি ইন্ট্রাসেলুলার পেজ দিয়ে যাচ্ছে, সেলের মধ্যে দিয়ে থাকে, যেতে হবে না। সিমপ্লাস্টিক পাথওয়ে মানে কি সেল মেমব্রেনকে ক্রস করে উইদিন দ্য সেল যাবে, এটা থ্রু দ্য সেল বলতে পারি আমরা। সিমপ্লাস্টিক পাথওয়েকে আমরা বলতে পারি থ্রু দ্য সেল, সেল মেমব্রেনের মধ্য দিয়ে যাচ্ছে থ্রু দ্য সেল মেমব্রেন। আর এটা হচ্ছে কি অ্যাপোপ্লাস্টিক পাথওয়ে, এটা কোথায় যাবে, ইন্ট্রাসেলুলার স্পেস দিয়ে যাবে, দুটো সেলের মাঝখানের যে জায়গাটা ছিল সেটা দিয়ে চলে গেল ইন্ট্রাসেলুলার স্পেস। এরপরে আলটিমেটলি কিন্তু এই যে এন্ডোডার্মিস লেয়ারে তাকে সিমপ্লাস্টিক পাথওয়েতে যেতেই হবে। তার জন্য সিমপ্লাস্টিক পাথওয়েতে যাওয়ার জন্য সে কি করবে, এখানে এই যে এন্ডোডার্মিস লেয়ারে এখানে কিছু কেরিয়ার প্রোটিনস থাকে, সেগুলো কি করবে, চ্যানেলস গুলো এইভাবে এটাকে ট্রান্সপোর্ট হয়ে যায় সেল মেমব্রেনের থ্রুতে। সেল মেমব্রেনে কিছু কেরিয়ার প্রোটিনস থাকে, চ্যানেলস থাকে, যেগুলো আমরা দেখলাম ফ্যাসিলিটেড ডিফিউশন হচ্ছে। তাহলে এই এন্ডোডার্মিস সেল লেয়ারে সিমপ্লাস্টিক পাথওয়েতে সেল মেমব্রেনের মধ্যে সেলের মধ্যে দিয়ে পাস করবে, তখন কি হচ্ছে ফ্যাসিলিটেড ডিফিউশন দেখতে পাবো। এরপরে কি হবে, ফ্যাসিলিটেড ডিফিউশন হলো, এরপর আবার সেটা কোথায় চলে এলো, ফেরিসাইকেলে, দিয়ে সেম ভাবে আবার কি করবে সেটা এই সেল মেমব্রেন। শুধুমাত্র কি করতে পারবে না, এই যে যেখানটা এন্ডোডার্মিস আছে সেখানটাতে কি করতে পারবে, সিমপ্লাস্ট পাথওয়ে মাস্ট ফলো করতে হবে। আবার পেরিসাইকেল এপিপ্লাস্ট পাথওয়েতে সেটা কোথায় চলে এলো, জাইলেমে। জাইলেমে আসার পরে কি হবে, জাইলেমটা নন লিভিং পার্ট। তাহলে নন লিভিং পার্টে কি হচ্ছে, এখান দিয়ে এরপরে সিম্পল আমরা আগে যেরকম পড়েছি জলের কোহেশনের জন্য এটা কি হচ্ছে, ট্রান্সপিরেশন পুলের মাধ্যমে আলটিমেটলি কোথায় চলে যাচ্ছে, পাতায় চলে যাচ্ছে। তাহলে রুট থেকে আমাদেরকে এই যে রুটের জাইলেমে কিভাবে আসবে তার জন্য এটা মেকানিজম। তা আলটিমেটলি জাইলেমে চলে এলে কি হতে পারবে, এরপরে ওয়াটারটা উপরের দিকে যেতে পারবে ট্রান্সপিরেশনের জন্য, ট্রান্সপিরেশন পুল ক্রিয়েট হচ্ছে, আগেই আমরা ডিসকাশন করেছি। তাহলে আলটিমেটলি এই যে পাথওয়েটা দেখলাম, তাহলে এটা কোনোটাই কি হচ্ছে না, অ্যাপোপ্লাস্টিক পাথওয়ে যেখানটা, এটা হচ্ছে কি অ্যাপোপ্লাস্টিক পাথওয়ে, এটা সেলের মধ্য দিয়ে যাচ্ছে না। তাহলে সবসময় মনে রাখতে হবে অ্যাপোপ্লাস্টিক পাথওয়ে কোথায় হয়, নন লিভিং পার্টে, নন লিভিং পার্ট। তাহলে এইগুলো তো ইন্টারসেলুলার স্পেস, সেলের মাঝখানে তো কোনো আমাদের লিভিং কম্পোনেন্ট নেই, সেই জায়গাগুলো হচ্ছে কি আমাদের যে নন লিভিং পার্ট। কিন্তু সিমপ্লাস্টিক পাথওয়েতে সবসময় কি হবে, সেলের মধ্যে দিয়ে যাবে, সেলের যে প্লাজমোডেসমাটা তার মাধ্যমে যাবে। তার জন্য হচ্ছে কি সেল মেমব্রেনের থ্রুতে যাচ্ছে, তখন সেটা হচ্ছে কি সেলটা লিভিং কম্পোনেন্ট। তাহলে সিমপ্লাস্টিক পাথওয়ে কার মাধ্যমে হবে, লিভিং পার্টের মাধ্যমে হবে। আর অ্যাপোপ্লাস্টিক পাথওয়ে যেহেতু ইন্ট্রাসেলুলার স্পেসে হচ্ছে, তাহলে সবসময় মনে রাখতে হবে অ্যাপোপ্লাস্টিক পাথওয়ে কোথায় হবে, নন লিভিং পার্টে হবে। এরপর ধরলাম যে কিছু কিছু মিনারেলস আছে যেগুলো কি করতে পারে না, এরকম ইন্ট্রাসেলুলার স্পেস দিয়ে যেতে পারবে না, তারা কি করবে, সিমপ্লাস্টিক পাথওয়েতে যাবে। তাহলে এখানে কি হলো, সেটা ফ্যাসিলিটেড ডিফিউশন হতে পারে, বা সিম্পল ডিফিউশন হতে পারে, বা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হতে পারে, যে কোনো মাধ্যমে কি হলো এপিডার্মিসে এলো। এরপরে কি করবে, এপিডার্মিস থেকে সে বিভিন্ন সেলের মধ্য দিয়ে যাচ্ছে, কটেক্সের সেল মেমব্রেনকে পাস করছে, এখানে সেল মেমব্রেনকে পাস করছে, প্রত্যেকটা সেল মেমব্রেনের মধ্যে দিয়ে যাচ্ছে, এন্ডোডার্মিসের সেলের মধ্য দিয়ে যাচ্ছে, তাকেই আমরা বলছি কি সিমপ্লাস্টিক পাথওয়ে। তাহলে দুটো পাথওয়েতে যেতে পারে। আলটিমেটলি রুট হেয়ার থেকে আমাদেরকে জাইলেমে ওয়াটারকে পৌঁছাতে হবে, ওয়াটারের সাথে বিভিন্ন মিনারেলস নিউট্রিয়েন্টস এগুলোকে পৌঁছাতে হবে। তার জন্য কি দরকার, দুটো রাস্তা দিয়ে যেতে পারে। একটা হচ্ছে কি সে শর্টকাটে কি করতে পারে, তাড়াতাড়ি, এটা কি হচ্ছে না, আমরা ধরলাম গলি গলি রাস্তায় সে চলে গেল, শর্টকাট এটা। তাহলে এই অ্যাপোপ্লাস্টিক পাথওয়েতে কি হবে, তাড়াতাড়ি সেটা পাস হতে পারবে। কিন্তু যখনই এতগুলো সেল লেয়ারকে পাস করে করে যেতে হবে, মানে কি এগুলো এক একটা ধরলাম ছোট ছোট দরজা, প্রত্যেকটাকে কি করতে হবে, পাস করে করে যেতে হবে। আলটিমেটলি এন্ডোডার্মিসে যারা অ্যাপোপ্লাস্টিক পাথওয়েতে যাচ্ছিল তাদেরকেও কি করতে হবে, আলটিমেটলি একটা দরজা বেরোতেই হবে, সিমপ্লাস্টিক এখানে হতে হবে এন্ডোডার্মিসে গিয়ে, দিয়ে আলটিমেটলি সেটা আবার অ্যাপোপ্লাস্টিক পাথওয়ে দিয়ে কোথায় চলে যাচ্ছে, যায়। তাহলে একটা সিম্পল আমরা উদাহরণ দিয়ে বুঝতে পারি কি, এখান থেকে স্টার্ট করলো একটা পার্সন যার নাম হচ্ছে এ, এখান থেকে স্টার্ট করলো বি। এ কি করলো, এখানে এলো, আলটিমেটলি সবাই কি হচ্ছে, যে কোনো পাথওয়েতে সিম্পল ডিফিউশন হোক, ফ্যাসিলিটেড ডিফিউশন হোক, বা অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে এপিডার্মিসে আসছে রুট হেয়ারের মাধ্যমে। এরপরে কি করলো, সে একটা শর্টকাট রাস্তা দিয়ে কি করলো, বিভিন্ন দরজা, কোনো দরজা পেরোলাম না, মাঝখান দিয়ে গলি দিয়ে 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 একটা রাস্তায় গেল, দিয়ে আলটিমেটলি একটা মেন দরজা পেলো, তাকে পার করতে হলো, দিয়ে পরে আবার সে ওরকম গলির রাস্তা ধরে জাইলেমে পৌঁছে গেল। আরেকজন
যে সিম্প্লাস্টিক পাথওয়ে বি নিল, সে কি করলো, প্রত্যেকবার তাকে এরকম করে প্রত্যেকটা সেল মানে এক একটা দরজাকে পাস করে করে তাকে যেতে হচ্ছে। তার মানে কি ওকে প্রত্যেকটা দরজা খুলতে হবে, আবার এইদিকে একটা দরজাকে পাস করতে হচ্ছে, তার জন্য কি তার অনেকটা টাইম লাগবে। প্রত্যেকটাকে পাস করে করে সেলকে, কর্টেক্সের সেলকে পেরোতে হবে, এন্ডোডার্মিসে পেরোতে হবে, তারপরে পেরিসাইকেল পেরিয়ে তাকে জাইলেমে আসতে হবে। তাহলে সিম্প্লাস্টিক পাথওয়েতে কি হবে, টাইম কনজিউমিং বেশি হবে, আর এটা প্রত্যেকটাই হচ্ছে কি লিভিং কম্পোনেন্টস কে পাস করে করে আসছে। আর অ্যাপোপ্লাস্টিক পাথওয়েতে হচ্ছে কি নন লিভিং কম্পোনেন্ট। আশা করছি এটা খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট কি বলেছে, যে মূলের মাধ্যমে জল যার মাধ্যমে চলাচল করে। তাহলে মূলের মধ্যে আমরা কি দেখলাম, কিসে কিসে হচ্ছে, অ্যাপোপ্লাস্টিক পাথওয়েতেও হচ্ছে, সিমপ্লাস্টিকেও হচ্ছে, দুটোতেই হচ্ছে। আর ট্রান্স মেমব্রেন মানে কি সেল মেমব্রেনের মধ্য দিয়ে যাচ্ছে। তাহলে সিমপ্লাস্টিকটাই আরেকটা নাম হচ্ছে কি ট্রান্স মেমব্রেন প্রসেস। তাহলে এটাও হচ্ছে কি অপশন ডি হবে, সবগুলি পথেই কি হতে পারে, ওয়াটারে ট্রান্সপোর্ট হতে পারে। এই যে এই ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি, এই যে বললাম এখান থেকে এখানে কি কি আসছে, ওয়াটার, বিভিন্ন মিনারেলস, নিউট্রিয়েন্টস, নাইট্রোজেন ধরলাম, নাইট্রোজেন, এগুলো কি আসছে, নাইট্রোজেন তো আসে না, নাইট্রোজেনটা কি হচ্ছে অ্যামোনিয়া ফর্মে। এগুলোতে কি থাকছে, অ্যামোনিয়া থেকে নাইট্রাইট, নাইট্রেট এই ফর্মে। তাহলে বিভিন্ন অর্গানিক, ইনঅর্গানিক যে নিউট্রিয়েন্টস, মিনারেলস আছে, তার সাথে জল, এগুলো কোথায় আসছে, আলটিমেটলি এপিডার্মিসে আসছে। এরপর এপিডার্মিসের মাধ্যমে এই যে যখন সেটা কর্টেক্সের সেল দিয়ে যাচ্ছে, মানে কি এটা আমরা সিমপ্লাস্টিক পাথওয়ে পড়ছি, সিমপ্লাস্ট। তাহলে আমরা ইয়েলো কালার দিয়ে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে কি সিমপ্লাস্ট। তাহলে এপিডার্মিসে এলো, দিয়ে সেখান থেকে কর্টেক্স প্লাজমোডেসমাটার মাধ্যমে এলো, মানে কি সেল মেমব্রেনের দুটো সেলের মাঝখানে কি আছে, প্লাজমোডেসমাটা, সেই প্লাজমোডেসমাটাকে ক্রস করে করে আসছে, দিয়ে সে এন্ডোডার্মিসে এলো, এটা হচ্ছে কি ক্যাসপিরিয়ান স্ট্রিপ। এই ক্যাসপিরিয়ান স্ট্রিপকে পার করতেই হবে, তার জন্য কি দরকার, এটা আবার এরকম ভাবে এপিডার্মিসকে সেল লেয়ারকে ক্রস করলো, পেরিসাইকেলকে ক্রস করলো, দিয়ে এখানে জাইলেমে আলটিমেটলি পৌঁছালো। এটা সিমপ্লাস্টিক পাথওয়ে। এরপরে আমরা কালারটা চেঞ্জ করে, এরপরে এখানে দেখলাম কি, যে সেল মেমব্রেনের বাইরে দিয়ে দিয়ে ইন্ট্রাসেলুলার স্পেস দিয়ে দিয়ে চলে এলো, এপিডার্মিসে এলো, এপিডার্মিস থেকে এখানে কি হচ্ছে, কর্টেক্সের এই যে সেলুলার, ইন্টারসেলুলার স্পেস দিয়ে চলে এলো। কিন্তু আলটিমেটলি এখানে যেহেতু ক্যাসপিরিয়ান স্ট্রিপ আছে, এন্ডোডার্মিসের কিন্তু ইন্টারসেলুলার স্পেস দিয়ে পাস করতে পারবে না, তাই তাকে হলো কি এন্ডোডার্মিসের মধ্যে আসতে হচ্ছে, দিয়ে সেল মেমব্রেনকে ক্রস করে পেরিসাইকেলে আবার সেটা অ্যাপোপ্লাস্টিক পাথওয়ে দিয়ে কোথায় চলে গেল, এখানে চলে গেল। তাহলে আশা করছি এটা ক্লিয়ার হয়ে গেছে। এরপর অ্যাপোপ্লাস্ট আর সিমপ্লাস্ট কাকে বলা হচ্ছে। নেক্সট কি বলেছে, উদ্ভিদে বাষ্পমোচন সবচেয়ে কম হবে যখন। তাহলে বাষ্পমোচনের হারটা কিসের কিসের উপর নির্ভর করে, এই যে ট্রান্সপিরেশন হচ্ছে সেটা আলটিমেটলি কি হচ্ছে, উদ্ভিদ থেকে এনভায়রনমেন্টে যাচ্ছে। এই স্টোটা পাতার মধ্যে, মানে উদ্ভিদ যেটা মাটি থেকে গ্রহণ করছিল সেটাই কি আসছে পাতার মাধ্যমে এনভায়রনমেন্টে যাচ্ছে। এটাকেই তো বলছি আমরা বাষ্পমোচন বা ট্রান্সপিরেশন। এরপরে যদি আমাদের অলরেডি এনভায়রনমেন্টের মধ্যে যেটা হিউমিডিটিটা যদি অনেক বেশি থাকে, মানে জলের মধ্যে, এনভায়রনমেন্টের মধ্যে বাতাসের মধ্যে যদি অনেক বেশি পরিমাণে জলীয় বাষ্প থাকে, তাহলে কি সে আর এখান থেকে জলীয় বাষ্প নেবে, তখন কি হবে, তার হারটা কম হবে, ট্রান্সপিরেশনের হারটা কি হয়ে যাবে, কমে যাবে। তাহলে যত এনভায়রনমেন্টে জলীয় বাষ্পটা, হিউমিডিটিটা যত বেশি থাকবে, তত কি হবে, তার যে প্রয়োজনটা কম, এনভায়রনমেন্ট কি হবে, কম নেবে। তাহলে বায়ুমণ্ডলে যখন উচ্চ জলীয় বাষ্প থাকে, কারণ আমরা কি জানি সবসময় হচ্ছে কি উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে যায়, যেখানে যার লেভেলটা বেশি আছে সেখান থেকে কি হবে, তাহলে যদি এনভায়রনমেন্টাল হিউমিডিটিটা কম থাকতো তখন কি হতো, এই স্টুটা এখান থেকে বেশি পরিমাণে নিত এনভায়রনমেন্ট, তারপরে কি হতো এখানে তখন, তাহলে হিউমিডিটি কম হওয়া মানে ট্রান্সপিরেশন বেশি। এই দুটো জিনিস মনে রাখতে হবে, হিউমিডিটি কম মানে ট্রান্সপিরেশন বেশি। তাহলে যেখানে কম থাকবে, এনভায়রনমেন্টে যদি কম থাকে, তাহলে এনভায়রনমেন্ট কি থাকবে, ইকুইলিব্রিয়ামে আসার জন্য বেশি পরিমাণে ট্রান্সপিরেশন করবে, উদ্ভিদ থেকে বেশি পরিমাণে জল বাষ্পমোচন করবে, তার ফলে এনভায়রনমেন্টের হিউমিডিটিটাকে মেনটেন করার জন্য। আর যখন অলরেডি বাতাসের মধ্যে হিউমিডিটি অনেক বেশি, তখন কি করবে, আর এক্সট্রা করে আমাদের ট্রান্সপিরেশনের মাধ্যমে উদ্ভিদ থেকে নেওয়ার কোনো প্রয়োজন নেই, তার জন্য কি হবে, ট্রান্সপিরেশনটা লো, সরি, হিউমিডিটি কম থাকলে ট্রান্সপিরেশন বেশি। তাহলে অপশন ডি কারেক্ট হচ্ছে। তাহলে আশা করছি এই কোশ্চেন গুলো তোমাদের জন্য খুবই হেল্পফুল হচ্ছে, এবং এই যে কনসেপ্ট গুলো অনেক ভালোভাবে তোমাদের আশা করছি কোশ্চেনের মাধ্যমে আমি ক্লিয়ার করতে পারছি। তোমাদের কোনো ডাউট থেকে থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে, এবং প্রত্যেকটা এরকম ভিডিও আমরা আলোচনা করে যাচ্ছি এমসিকিউ গুলো, সেগুলো খুব ভালোভাবে ক্লাসগুলো করবে, এবং তার পরবর্তী যদি বই থেকে পড়াশোনা করবে এবং আরো বেশি করে এই চ্যাপ্টার রিলেটেড এমসিকিউ গুলো প্র্যাকটিস করবে, তাহলে কোনো এমসিকিউ আশা করছি তোমরা জেনপাস ইউজিতে এখান থেকে এলে ছেড়ে আসবে না পরীক্ষাতে। নেক্সট তাহলে আমরা ক্যাটাগরি 2 এর কোশ্চেন করব। ক্যাটাগরি 2 এ কি বলেছে, যে সক্রিয় পরিবহনের বৈশিষ্ট্যগুলি হলো। তাহলে আগে আমরা আলোচনা করেছি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট সম্বন্ধে। তাহলে এই অ্যাক্টিভ ট্রান্সপোর্টে আমরা আগেই বলেছি কি, সব সময় অ্যাক্টিভ ট্রান্সপোর্ট মানে সেখানে এটিপি লাগবেই। এই অ্যাক্টিভের মধ্যে কি আছে, এ থেকে আসছে এটিপি, তাহলে
এটিপি, এরকম ভাবে মনে রাখতে হবে। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট মানে সবসময় মাস্ট কি থাকবে, সেখানে এটিপি লাগবেই। এটিপিটা কোথা থেকে আমরা পাই? মেটাবলিজম থেকে পাই। তার জন্য কি হবে, সবসময় সক্রিয় পরিবহনে কি হয়, যে বিপাকজাত যে শক্তিটা ব্যয় হয়, এখানে বলেছে ব্যয় হয় না, তার মানে এই অপশনটা প্রথমে ভুল। এটিপির যোগান দিতে হবে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট করতে গেলে। এরপরে কি বলেছে, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট জীবদেহের বাইরে ঘটে না। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট মানে সবসময় কি এটিপি কোথায় থাকবে, সেলের মধ্যে থাকবে। তাহলে সেলের মধ্যে এটিপি যদি সাপ্লাই থাকে তবেই কি হবে, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হবে। তাহলে সেলের বাইরে কোথাও কিন্তু কি হতে পারবে না, জীবদেহের বাইরে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হতে পারবে না। এরপরে কি বলেছে বাকিগুলো, যে উৎসেচক দ্বারা নিয়ন্ত্রিত হয়, এটা ঠিক। কারণ সেলের মধ্যে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হতে গেলে সেলুলার এনজাইমগুলো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে সেলের মধ্যে কিছু যদি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মধ্যে আসে বা সেল থেকে কিছু অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে বাইরে যায়, এটিপি যেহেতু কাজে লাগছে, এখানে কিন্তু কি থাকবে, এনজাইমেটিক রিয়াকশন লাগবে। এনজাইম যদি ফাংশন না করে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হতে পারবে না। এছাড়াও কি বলেছে, যে বাহকের প্রয়োজন। তাহলে বাহকের প্রয়োজন মানে কি, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হতে গেলে এখানে কিছু একটা নির্দিষ্ট মিডিয়াম দরকার, তার সাথে সাথে এই যে বললাম আমরা কিছু প্রোটিনস দরকার, যেটা আমরা ফ্যাসিলিটেড ডিফিউশন পড়েছিলাম, সেখানে কিন্তু ফ্যাসিলিটেড ডিফিউশন আর অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মধ্যে পার্থক্য আছে। ফ্যাসিলিটেড ডিফিউশনেও বাহক প্রয়োজন হয়, কিন্তু ফ্যাসিলিটেড ডিফিউশনে এটিপির দরকার হয় না। আর অ্যাক্টিভ ট্রান্সপোর্টের ক্ষেত্রে তাহলে একটা ধরলাম, এই সেল মেমব্রেনের থ্রুতে অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে আমাদেরকে এটিপি ইউজ করে কোনো কিছুকে পাঠাতে হবে। তখন কি থাকবে, সেল মেমব্রেনের মধ্যে কিছু এরকম কেরিয়ার প্রেজেন্ট থাকে, যেটা ফ্যাসিলিটেড ডিফিউশনের ক্ষেত্রেও ছিল। যখন এটিপি ইউজ করে হচ্ছে তখনও কিন্তু এই ধরনের কিছু আমাদের মিডিয়াম প্রয়োজন বা কেরিয়ারের প্রয়োজন, যারা কি করবে, এই যে এটিপিটাকে কাজে লাগাচ্ছে, দিয়ে কি করবে, সেটাকে ট্রান্সপোর্ট করবে মেমব্রেনের থ্রুতে। তাহলে অপশন কোনটা কোনটা হবে, বি এবং ডি কারেক্ট হবে। নেক্সট কি বলেছে, যে অভিস্রবণ প্রক্রিয়ার সঙ্গে যে চাপগুলি সম্পর্কিত। অভিস্রবণ প্রক্রিয়া মানে কি, সেই অভিস্রবণ চাপটাকে আমরা ধরতে পারি অসমোটিক প্রেসার, ওপি। এরপরে অসমোটিক প্রেসার আমরা কাকে বলছি, অসমোটিক প্রেসার মানে যখন আমরা ইকুইলিব্রিয়ামে রাখার চেষ্টা করছি, যে পরিমাণ চাপটা দিলে, এটা ধরলাম সলিউশন একটা আছে, এটা একটা সেমি পারমিয়েবল মেমব্রেন, তাহলে এখানে কি আছে, সলিউট আছে, একটা সলিউশন আছে এখানে যার মধ্যে সলিউট আছে, আর এটা হচ্ছে কি পিওর ওয়াটার আছে, এখানে আছে পিওর ওয়াটার। এখানে যদি পিওর ওয়াটার থাকে, আর এখানে কি আছে, এটার মধ্যে সলিউট মিশে আছে, আর এটা হচ্ছে কি একটা সেমি পারমিয়েবল মেমব্রেন, এসপিএম। তাহলে সেমি পারমিয়েবল মেমব্রেনের থ্রুতে যদি আমরা বাইরে থেকে কোনো প্রেসার ক্রিয়েট না করি, তাহলে নর্মাল প্রসেসে কি হবে, অসমোসিসের থ্রুতে এখানে কি করবে, ওয়াটার প্রবেশ করবে। কিন্তু আমরা যদি এখান থেকে একটা এক্সটার্নাল প্রেসার দিয়ে দিই, অসমোটিক প্রেসার যেটা বলছি, এই অসমোটিক প্রেসার দিলে কি হবে, এই যে অসমোসিস প্রক্রিয়াটা হবে না। সেমি পারমিয়েবল মেমব্রেনের থ্রুতে এখান দিয়ে এটাতে কোনো কিছু এই ওয়াটার মলিকুল ট্রান্সপোর্ট হতে পারবে না। যে পরিমাণ প্রেসারটা, এক্সটার্নাল প্রেসারটা দিলে এই অসমোসিস প্রক্রিয়াটাকে বন্ধ রাখা যাচ্ছে, সেটাকে বলছি কি আমরা অসমোটিক প্রেসার। তাহলে এই অসমোটিক প্রেসারটা ডিরেক্টলি কার উপর নির্ভর করবে, যত বেশি পরিমাণে সলিউট থাকবে তত বেশি কি থাকবে, অসমোটিক প্রেসার দিতে হবে। তাহলে অসমোটিক প্রেসারটা ডিরেক্টলি প্রপোর্শনাল হচ্ছে কার সাথে, যে সাই, আমরা যেটা বললাম সলিউট পোটেনশিয়ালের সাথে, যত বেশি পরিমাণে সলিউট থাকবে তত কি হচ্ছে, অসমোটিক প্রেসারটা তত বেশি হবে। তাহলে অসমোটিক প্রেসার মানেই হচ্ছে কি, আমরা বলতে পারি নেগেটিভ অফ নেগেটিভ সলিউশন, যেটা হচ্ছে আমাদের সলিউট পোটেনশিয়াল, কারণ এটা অলরেডি নেগেটিভে আছে। এটার ভ্যালুটা আমরা জানি কি, যেটা হচ্ছে সলিউশনের মধ্যে সলিউটের পোটেনশিয়াল সবসময় কি থাকে, নেগেটিভ। এটা যে কোনো -5, -4 নেগেটিভ ভ্যালু আসবে সব। তাহলে নেগেটিভ যদি এটা থাকে, এটার ভ্যালুটা নেগেটিভ, তাহলে নেগেটিভ আর নেগেটিভ অলরেডি এটা কি হচ্ছে, অসমোটিক প্রেসারটা পজিটিভে আসে। তাহলে ডিরেক্টলি এখানে যত বেশি পরিমাণে সলিউট থাকবে তত বেশি কি হবে, অসমোটিক প্রেসার দিতে হবে। এরপর এই যে অসমোটিক প্রেসারটা কিসের কিসের ওপর নির্ভর করবে, তাহলে সবসময় মনে রাখতে হবে, এই যে সাকশন প্রেসার আর ওয়াটারের মধ্যে যেটা আমাদের হাইড্রোস্ট্যাটিক প্রেসার আছে, এই দুটোর উপর নির্ভর করে। কারণ কি, এটা ধরলাম একটা সেল, সেলের এটা নিউক্লিয়াস, পরে সেলের মধ্যে কি আছে, সেলের মধ্যে এটা তার বাইরে একটা আমরা সলিউশনের মধ্যে সেলটাকে রেখেছি, হলো এখানে বিভিন্ন সলিউট আছে। এরপরে উদস্থৈতিক চাপ বা হাইড্রোস্ট্যাটিক প্রেসার মানে কি, সেলের মধ্যে তো সাইটোপ্লাজমে তার নিজস্ব ফ্লুইড আছে, প্লাজমা আছে, সেটা কি করবে, এই যে প্লাজমা মেমব্রেনের যে প্রেসারটা ক্রিয়েট করবে, সেটা হচ্ছে কি তার হাইড্রোস্ট্যাটিক প্রেসার। ও সাকশন প্রেসার, সাকশন মানে কি, এই যে এখানে যেটা সারাউন্ডিংস এ যেটা ওয়াটারটা আছে, সেটাকে যদি সেলকে নিতে হয়, তার মানে সেটা কি করছে, সাক করছে, সেটাকে বলছি সাকশন প্রেসার বা এসপি। এই এসপিটা কিসের কিসের উপর নির্ভর করবে, এসপিটা কি হবে, এটা হলো, আর কি হচ্ছে, এখানে থেকে যদি, এখানে কি আছে আমাদের
যে জলটাকে যদি আমাদেরকে বাধা দিতে হয়, তাহলে টার্জিড মানে আমরা ধরলাম এখানের মধ্যে সলিউটের পরিমাণটা বেশি আছে, আমরা ধরছি এখানে তুলনামূলকভাবে এনভায়রনমেন্টে কি আছে, কম আছে, তুলনামূলকভাবে এনভায়রনমেন্টে সলিউট কম আছে। সেলের মধ্যে তাহলে সেলের সাইটোপ্লাজমে প্রচুর কিছু আছে, সেল অর্গানেলি আছে, বিভিন্ন ধরনের আয়ন আছে, বিভিন্ন রকমের মলিকিউলস আছে, সেগুলো কি হচ্ছে তার জন্য সেলের ভেতরটাতে যে জলের পরিমাণটা আছে সেটা কি করছে, ওয়াটার প্লাজমার মধ্যে যেটা ওয়াটারটা আছে সেটা কি দিচ্ছে, হাইড্রোস্ট্যাটিক প্রেসার, এটাকে আমরা এইচপি ধরলাম। এরপরে এটা হচ্ছে কি এক্সার্ট করছে, যেটা সাইটোপ্লাজমের মধ্যে যে ওয়াটারটা আছে সেটা একটা কি করবে, হাইড্রোস্ট্যাটিক প্রেসার দেবে মেমব্রেনটাকে। এরপরে হচ্ছে কি সাকশন প্রেসার কখন ক্রিয়েট হবে, সাকশন প্রেসার মানে কি ওয়াটারের মধ্যে যেহেতু সলিউট পার্টিকেল বেশি আছে, একটা সারাউন্ডিং সলিউশন থেকে সে কি করবে, ওয়াটার নেওয়ার চেষ্টা করবে সাকশন করা, তাহলে এই ডিরেকশনে কি করবে, সাকশন প্রেসার ক্রিয়েট করবে। এরপরে আমরা এই যে মেকানিজমটা পড়লাম এখানে কি, এই যে বললাম অসমোটিক প্রেসার মানে কি সেল যে প্রেসারটা দেবে, সেল যে প্রেসারটা দিচ্ছে, সেল যে প্রেসারটা দিচ্ছে সেটা কি এই অসমোসিসটাকে প্রিভেন্ট করার জন্য, অসমোসিসটাকে প্রিভেন্ট করার জন্য দেবে, মানে অসমোসিস কোন দিক থেকে হবে, এখান থেকে এই ডিরেকশনে হবে, সেই অসমোসিসটাকে প্রিভেন্ট করার জন্য কি হচ্ছে, সেলটা এইদিকে প্রেসার ক্রিয়েট করছে। তার ফলে কি হবে, আমরা এটা যদি একটা রিলেশন বার করি বা এই জিনিসটাকে আমরা উল্টোটাও করতে পারি, দুটো ভাবেই আমরা কিন্তু বুঝতে পারবো, জিনিসটা কন্ডিশনটা উল্টোও হতে পারে, যে বাইরে সলিউটের পরিমাণটা বেশি আছে এটাও হতে পারে, যে সবসময় সেলের মধ্যে সলিউট বেশি থাকবে সেটা না, দুটো কন্ডিশনে কি হবে আমরা একবার আলোচনা করব। তাহলে বাইরে হতে পারে যে সলিউটের পরিমাণটা বেশি, তখন কি হবে, সেলের মধ্যে জলটা আছে বেশি পরিমাণে তুলনামূলকভাবে এখানের কনসেন্ট্রেশন তুলনায়, তাহলে ওয়াটারটা এখানে একটা অলরেডি কি করছে বললাম, যে সাইটোপ্লাজমের মধ্যে সেল মেমব্রেনে হাইড্রোস্ট্যাটিক প্রেসার ক্রিয়েট করছে। এরপরে যেহেতু এখানে কি হবে, এখানের মধ্যে অসমোটিক যেটা সাকশন কোথায় হয়ে আসবে, যদি সেলের মধ্যে ওয়াটারের পরিমাণটা বেশি আছে তুলনামূলকভাবে সলিউশনের তুলনায়, তখন সাকশন হয়ে আসবে ওয়াটারটা কোথায়, এইদিকে, তাহলে সাকশন প্রেসার এইদিকে ক্রিয়েট হচ্ছে। উল্টো ভাবে অসমোটিক প্রেসারটা কোথায় ক্রিয়েট হবে, যেখানে সলিউটের পরিমাণ বেশি, তাহলে সলিউটটা কি চাইবে এখানে যে ওয়াটার মলিকুলটা যাতে প্রবেশ না করে, তার জন্য এইদিকে কি করবে, অসমোটিক প্রেসার ক্রিয়েট করবে। তাহলে এইদিকে কি হচ্ছে, সেলের বিপরীতে কি করছে, অসমোটিক প্রেসার কাজ করছে, সেল নিজে দিচ্ছে কি এই ডিরেকশনে হাইড্রোস্ট্যাটিক প্রেসার, আর এইদিকে হচ্ছে সাকশন প্রেসার। তাহলে আলটিমেটলি সাকশন প্রেসারের যদি আমরা রিলেশন বার করি সেটা হবে কি, যে এই অসমোটিক প্রেসার মাইনাস হাইড্রোস্ট্যাটিক প্রেসার, বা বলতে পারি হাইড্রোস্ট্যাটিক প্রেসার সেমই, শুধু ভ্যালুটা নেগেটিভে আসবে আর পজিটিভে আসবে, যেটা বেশি থাকবে সেই অনুযায়ী আমরা সিম্পল এভাবে ক্যালকুলেশন করতে পারি। তাহলে এখান থেকেও আমরা সিম্পল বার করতে পারি, এখানের মধ্যে কি হচ্ছে, এই যে সাকশন প্রেসারটা এইদিকে কাজ করছে, তাহলে যতটা পরিমাণে এখান থেকে কি করতে পারবে না, অসমোটিক প্রেসারটা এই ডিরেকশনে কাজ করবে, তাহলে রিলেশন হচ্ছে কি এই যে হাইড্রোস্ট্যাটিক প্রেসারকে অপোজ করবে, হাইড্রোস্ট্যাটিক প্রেসার থেকে অসমোটিক প্রেসার, বা বলতে পারি সিম্পল আমাদেরকে আগে ফর্মুলাটা মনে রাখতে হবে কি, অসমোটিক প্রেসার মাইনাস হাইড্রোস্ট্যাটিক প্রেসার, এরপর কোন ডিরেকশনে কাজ করছে সেই অনুযায়ী যদি এটার প্রেসারটা কম হয়, তাহলে আলটিমেটলি কি হয়ে যাবে, নেগেটিভ প্লাস নেগেটিভ এটা পজিটিভ হয়ে যাবে, সাকশন প্রেসারটা বেড়ে যাবে। তাহলে হাইড্রোস্ট্যাটিক প্রেসার যদি কম থাকে তখন কি হবে, সাকশন প্রেসার বাড়বে, কারণ কি অসমোটিক প্রেসারের থেকে আমরা যদি এটাকে অপোজ করে, অসমোটিক প্রেসারের বিরুদ্ধে কাজ করবে কি এটার হাইড্রোস্ট্যাটিক, এইদিকে যদি অসমোটিক প্রেসার ক্রিয়েট করে তাহলে তার অপোজিটে কি কাজ করছে, সেলের যে হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা, তাহলে সেলের হাইড্রোস্ট্যাটিক প্রেসার কি কাজ করছে এইদিকে, সেলের অসমোটিক প্রেসার যদি এইদিকে কাজ করে, তাহলে দুটোই একই ডিরেকশনে কাজ করলেও আলটিমেটলি নেট রেজাল্টটা কি পাবো আমরা, সাকশন প্রেসার। তাহলে এই দুটো যদি নেট রেজাল্টটা সাকশন প্রেসারের চেয়ে কম থাকে তাহলেই কি করতে পারবে, ওয়াটারটা এখানে আসতে পারবে। বুঝতে পেরেছো, আশা করছি ক্লিয়ার হয়েছে। তাহলে আলটিমেটলি দুটো যে কোনো ডিরেকশনে কাজ করুক, তার যে নেট রেজাল্টটা যদি বেশি হয়, এই দুটোর যে টোটালটার চেয়ে যদি অসমোটিক প্রেসারটা বেশি হয়, তাহলে কি করতে পারবে, সাকশন হয়ে ওয়াটারটা আসতে পারবে। নেক্সট কি বলেছে, যে নিচের কোন উদ্ভিদগুলিতে নিবেশিত পত্ররন্ধ্র দেখা যায়। নিবেশিত পত্ররন্ধ্র মানে কি, আমরা মেনলি দেখলাম কি পত্ররন্ধ্রটা কোথায় থাকছে, এই যে এপিডার্মিস লেয়ারে, পাতার যে এপিডার্মিস লেয়ারে একদম সারফেসে থাকছে, এখানে থাকছে। কিন্তু যারা নিবেশিত পত্ররন্ধ্র, তাহলে আমরা আগেই বলেছি দুটো সারফেসেই থাকতে পারে, এটা যদি ধরলাম ভেন্ট্রাল সারফেস তাহলে ডরসাল সারফেস, দুটো সারফেসে কিন্তু পত্ররন্ধ্র থাকতে পারে, পাতার উপরের দিকেও যেমন থাকতে পারে নিচের দিকেও থাকতে পারে। কিন্তু এই যে নিবেশিত পত্ররন্ধ্র বলছি সেগুলো হচ্ছে কি এপিডার্মিসে না থেকে সাব এপিডার্মিস লেয়ারে থাকবে, সাব এপিডার্মিস টিস্যুর মধ্যে থাকবে। এগুলো বেশিরভাগ কাদের ক্ষেত্রে দেখা যায়, যারা জেরোফাইটিক উদ্ভিদ, তাদের ক্ষেত্রে যেহেতু আমরা বললাম এই যে স্টোমাটার দ্বারা
ওয়াটারের যে বাষ্পমোচনের হারটাকে কম রাখতে হবে, তার জন্য তাদের ক্ষেত্রে এরকম স্পেশাল স্ট্রাকচার দেখা যায়। তাদের ক্ষেত্রে এপিডার্মিসের পরিবর্তে সাব এপিডার্মাল এরিয়াতে, মানে কি আর একটু ভেতরের দিকে থাকবে পত্ররন্ধ্রগুলো, যাতে ওয়াটারের ট্রান্সমিশনটা কম হয়। তাহলে একটা বললাম কি ফোনিমনসা হবে, জেরোফাইটস এর মধ্যে বিভিন্ন অ্যালোভেরা, ক্যাকটাস এগুলো হবে। এছাড়াও কিছু জলজ উদ্ভিদ আছে, যেমন হচ্ছে ভ্যালিস নেরিয়া, এটা খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। এদের ক্ষেত্রেও নিবেশিত তাহলে ফোনিমনসা ছাড়াও যে কোনো জেরোফাইটিক উদ্ভিদের যদি উদাহরণ থাকে তাহলে সেটা অপশনে হবে। তাছাড়াও হচ্ছে যে জলে যেগুলো নিমজ্জিত থাকে তাদের ক্ষেত্রেও কি দেখা যায়, এই ধরনের নিবেশিত পত্ররন্ধ্র দেখা যায়। তাহলে এখানে অপশন এ আর ডি কারেক্ট। তো আশা করছি এই কোশ্চেন গুলো সবাইকার ক্লিয়ার হয়ে গেছে। কোনো ডাউট থেকে থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, এবং পরবর্তী ভিডিওতে তাহলে আমরা আরো বাকি ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলো নিয়ে, পরে আমরা মিনারেল নিউট্রিশন, পরপর আমরা প্ল্যান্ট ফিজিওলজি চ্যাপ্টার গুলো এখন আলোচনা করতে থাকবো। সবাই ভালোভাবে পড়াশোনা করতে থাকো, প্রিপারেশন অনেক ভালো হবে তোমাদের। এবং যে কিছুদিন পরেই তোমাদের জেনপাস ইউজির এক্সাম আসছে, তোমরা ভালো করে সেই এক্সামের জন্য রেডি হও। থ্যাংক ইউ সবাইকে।